শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, সবকিছু ঠিক আছে। হুজুর, আমি আমাদের যে অনুষ্ঠানটা আজকে হতে যাচ্ছে সেখানে এটা আসলে আনুষ্ঠানিক কোনো বিষয় না। আমি আহ, একেবারেই আহ, আমাদের বলতে পারেন যে আহ, দুই ভাই যেভাবে আলোচনা করে আমরা সেই ধরনের একটি আলোচনা করব। এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা গত আহ, সপ্তাহে যে লাইভ অনুষ্ঠানে গিয়েছিলেন ফেস দ্য পিপলে, সেখানে আপনার আমার মনে হয়েছে যে আপনার সম্মানটা যথাযথভাবে দেয়া হয়নি সেই জায়গায়, এবং আপনার প্যারালাল কোনো আহ, আলোচক সেখানে ছিল না। আমার চোখে এটা লেগেছে, এবং আমার অনেক দর্শক আমাকে এই একই কমপ্লেনটা করেছেন যে হুজুরের এদের সাথে আলোচনায় বসাই ঠিক হয়নি। তারপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওখানকার যিনি হোস্ট যিনি ছিলেন, তিনি এক ধরনের ধমকের সুরে আপনাকে বারবার থামানোর চেষ্টা করছিল। আমি নিজেও ওনার সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এবং সেখানে তিনি আহ, মুফাসসিল কে এনেছিলেন। সেই প্রোগ্রামের মধ্যেও তিনি তারা আমাকে নিয়ে, শুধু প্রোগ্রামটা ছিলই আমার ব্যক্তিগত ইস্যু নিয়ে, কিন্তু আমি যখন তাকে নিয়ে কথা বলছি তখন তিনি আমাকে থামাচ্ছেন যে আপনি ব্যক্তিগত আঘাত করবেন না। আপনি তাকে বলছেন ভদ্র মহিলা, আবার আপনাকে থামানো হচ্ছে আপনি যখন তাকে নিয়ে কথা বলতে যাচ্ছেন। এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে, সেগুলো আমরা পরে আসবো। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের আহ আহ 90% মুসলমান, বিশেষ করে তারা এই মুহূর্তে তাদের প্রাণের মাঝখানে আপনাকে স্থান দিয়েছেন, এবং আপনি নিজেও, আমার বিশ্বাস, সময় না পেলেও যতটুকু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার লোকজন কাজ করেন তারা দেখছেন অবস্থাটা কি। কেমন লাগছে আপনার? জি, আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি যারা আরো আছেন আমাদের সাথে আজকে লাইভ অনুষ্ঠানে, সকলকে আমি অন্তঃস্থল থেকে মোবারক জ্ঞাপন করছি। মূলত আমি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের ডিবেটটা তো হঠাৎ হয়েছে। হুজুর, আর আমি আপনাকে, আমি সরি, কারা আমি বসবে আপনাকে, সেটা আমি দেখি। হুজুর আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনাকে আমি হঠাৎ করেই এই ওনাকে আমি অ্যাড করতে পেরেছি। তিনি হচ্ছেন তুরিন আফরোজের মা, আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি তাকে একটু অ্যাড করে নিচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আচ্ছা, কাছে, আগে আপনাকে জানানো হয়নি এই জি, বিষয়টা। আমার মনে হয় আপনার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। না না না। জি, জি, আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম খালাম্মা। আমি জি, আমরা আপনি দেখছেন আমাদের সাথে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আছেন। আপনাকে আমরা যুক্ত করেছি, দর্শকরা দেখছেন। আপনি থাকুন আমাদের সাথে। হুজুর, আপনার সাউন্ডটা দর্শক বলছে যে দুবার শোনা কথাটা যাচ্ছে। কম বোঝা যায়। আপনি আপনার সাউন্ডটা একটু যদি বলতেন যে ঠিক করে, তারপর আপনি আপনার কথা শুরু করেন। আপনার সাউন্ড দুবার রিপিট হচ্ছে, দর্শকরা জি, এখানে যা আমার কথা শোনা যাচ্ছে? জি, বাট দর্শক বলছে যে আপনার সাউন্ডটা দুবার শোনা যাচ্ছে। দুবার শোনা যাচ্ছে? জি, জি। আচ্ছা, আমি তাকে বলে একটু টেকনিক্যাল প্রবলেম আছে কিনা দেখো তো। সাউন্ডটা দুবার শোনা যাচ্ছে না। হ্যাঁ, সফটওয়্যারটাতেই সমস্যা। সফটওয়্যারটা চেঞ্জ করে অন্য বিষয়। হ্যাঁ, ও, এটা কি জুমে করা যায়? আমরা তো অলরেডি শুরু করেছি, তো যদি নাকি আপনার হয়, আমার মনে হয় আপনি হেডফোনটা বাদ দিয়ে করলে ঠিক হয়ে যাবে কিনা। আচ্ছা কারণ আচ্ছা অলরেডি আচ্ছা। আমাদের এখানে অলরেডি স্পিকারে? অলরেডি জি, স্পিকারেই আমার মনে হয় আপনার সাউন্ড শোনা যাবে। আচ্ছা খালাম্মা, আমরা হুজুরের লাইনে কিছুটা সমস্যা হচ্ছিল, আমরা সেটা ঠিক করি। এর মাঝখানে আপনি বলুন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শরীর বেশি ভালো না, মানসিক অশান্তি তো আছে, তারপর শারীরিক অসুস্থতা আমাকে আরো বেশি কাবু করে ফেলেছে।
আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে এক ছেলে। আচ্ছা, তো আপনার ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে যতটুকু জানি, তাই না? না, ও কানাডায় আছে। কানাডায় থাকে, আচ্ছা। জি আর আপনার মেয়ে তুরিন আফরোজ, উনি হচ্ছে গিয়ে দেশে থাকেন। জি। তো আপনি ওনার কাছেই থাকেন নাকি? না না, আমি কোথায় থাকি বাবা ঠিক না। আমি ওই ছেলের কাছে যাই মাঝে মাঝে, ঢাকাতেও এদিকে বাসা বাসা করে বেড়াই আছি। আমি নির্দিষ্ট করে কোথাও নাই এবং কাউকে বলতেও পারি না আমি কোথায় আছি। কেন বলতে পারেন না? ওই যে মেয়ে ভয়ভীতি দেখায়, এটা করবে ওটা করবে, এরকম আর কি। মানে কি ওনার সাথে এখন এই মুহূর্তে সমস্যাটা কি আপনার? সমস্যা কি, ওর বাবা মরে যাওয়ার পরে সে শুরু করলো আসল রূপ। আমি তো বুঝতেও পারি না, নিজের পেটের সন্তান, আমি তাকে চিনতেও পারিনি যে তার মনে এত হিংসা, এত তার ঘৃণা আমার প্রতি। আচ্ছা, তাহলে আমরা আপনার কাছে আসবো, আপনার কাছে শুনবো। আপনি আপনার মনের ভেতরে যত ব্যথা আছে, আপনার সাথে সারা বাংলাদেশের মানুষ আছে, আপনার জন্য দোয়া করছে, আপনার যে কোনো সাহায্য সহযোগিতা যা দরকার আপনার জন্য করবে। আমরা আব্বাসী হুজুর আছেন, ওনার দর্শকরা সবাই ওনার কথা শোনার জন্য বসে আছেন, আপনার কাছেও আমরা কথা শুনবো। হুজুর, আপনি যে কথা শুরু করেছিলেন সেখান থেকে যেতে পারেন। জি, এখন তো কথা শোনা যাচ্ছে না। জি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আপনার ওখানে তো যদি কোনো ফ্যান যদি না, চলে তাহলে ওটা একটু অফ করে দিলেই চলবে। জি। হ্যাঁ ঠিক আছে, এখন একটু জোরেই বলছি আমি। এখন শুনতে পাচ্ছে তো দর্শকগণ? জি, ওকে আছে বলছে, জি। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। মূলত আমি যে কোনো ডিবেটে বা বিতর্কে যাওয়ার আগে দেখি প্রতিপক্ষকে, সে কোয়ালিফাইড কিনা, হায়ার এডুকেটেড কিনা, এগুলো দেখি। কিন্তু গত সপ্তাহের যে ডিবেটের বিষয়টা খুবই স্পর্শকাতর ছিল, যে কারণে উম্মাহের পক্ষে, ইসলামপন্থীদের পক্ষে আমাকে, আমি এটা দেখি নাই যে কারা বসবে, কে বসবে। আর আলহামদুলিল্লাহ, আমি যখন ডিবেটে গেলাম, আপনারা দেখেছেন যে সেই ভদ্র মহিলা আর ভদ্র পুরুষটা খুবই আক্রোশ নিয়ে কথা শুরু করেছিল। তো আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করেছি যে গণকমিশন মিথ্যা। বাংলাদেশের কিছু আলেমকে বাদ দিলে অধিকাংশ ওলামায়ে কেরামের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা যে তারা করেছে, এটা ভুয়া, ফেক, মিথ্যা। এবং এটাও আমরা প্রমাণ করতে পেরেছি যে তারা কারা, ঘাতক দালা নির্মূল কমিটি কারা এবং গণকমিটিতে কারা, তারা নিজেরাই করাপ্টেড। এবং বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে তারা তাদের মাথা বিক্রি করে রাখছে বহু আগ থেকে। অথবা তাদের করা গণকমিশন এটা কখনো স্বচ্ছ হতে পারে না, তাদের করা শ্বেতপত্র স্বচ্ছ হতে পারে না। আপনি দেখেছেন আমরা যথেষ্ট রেফারেন্স ও দলিল দিয়েছি। আর অপরদিকে ওই দুই ভদ্র মহিলা আর ভদ্র পুরুষ, দুই বুদ্ধিজীবী ব্যারিস্টার, তারা কিন্তু তাদের কথার পক্ষে কোনো দলিল প্রমাণ দিতেই তো পারেনি, বরং আমার একটি প্রশ্নের উত্তরও তারা দিতে পারেনি। হ্যাঁ, একটি বিষয়ে যে আমি খুব রেগে গিয়েছিলাম একটা পর্যায়ে, এটা আমার নিজস্ব ডিবেটের একটা কৌশল। কারণ আমি কিছু মানুষ কাছে শুনেছি, ওই যে পুরুষ যে ব্যারিস্টার, সে খুবই উগ্র, রুক্ষ, চরম পর্যায়ের বেয়াদব। এবং দুইয়ে দুইয়ে চার এটা সে মানবে না, সে বলবে দুইয়ে দুইয়ে তিন। এবং তার কথা বলা ছিল অসংলগ্ন এবং বেয়াদবিপূর্ণ। যেমন সে শুরুটাই করেছে কোনো ভূমিকা ছাড়া, আমাকে মিথ্যাবাদী বলে দিয়েছে। এই জন্য আমি ভাবলাম যে এ ধরনের পাঠা প্রকৃতির বুদ্ধিজীবী যারা, এদেরকে একটু শুরুতেই শায়েস্তা করতে হয়। এজন্য আমি একটু লাউডলি কিছু কথা বলেছি। আপনি দেখেছেন ভোটিং এ আলহামদুলিল্লাহ যে প্রায় 93% লোক আমাকে ভোট দিয়েছে আমার পক্ষে। আমার পক্ষের যিনি অ্যাডভোকেট ছিলেন ওনাকে দিয়েছেন 3%, 96। আর তারা দুইজন নাস্তিকদের প্রতিনিধি হয়ে যারা আসছিল, তারা পেয়েছে মাত্র 4%। আলহামদুলিল্লাহ, দলিল প্রমাণের সব দিক দিয়ে এবং জনগণের ভোটে ইসলামপন্থীগণ বিজয়ী হয়েছে। বিজয়টাকে আমি আমার মনে করি না, বাংলাদেশের মুসলমানদের মনে করি। এবং তারা যে সত্যিকার অর্থেই ভুয়া, তাদের গণকমিশন মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের একটা ধারাবাহিক অংশ, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি এবং জাতি সেটা গ্রহণ করেছে। নিশ্চয় আপনি সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন তা লক্ষ্য করেছেন।
এটা টক অফ দ্য কান্ট্রি ছিল 2 দিন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। অতএব সেখানে সঞ্চালক কতটুকু আমাকে সম্মান করলো এটাও আমার দেখার বিষয় না। দ্বিতীয়ত তারা কিরকম বেয়াদবিপূর্ণ আচরণ করছে সেটাও আমার দেখার প্রয়োজনটা আমি অনুভব করি না। আমি মনে করেছি যে অন্তত 14 কোটি মুসলমানের পক্ষে মুখপত্র হয়ে আমি কাজ করেছি, কথা বলেছি। আর হকের বিজয় চিরন্তন, মিথ্যা চিরকালই পরাজিত, সেটা মানুষ বহুবার দেখেছে আগেও, আর এবারও দেখেছে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস দেখলাম যে বাংলাদেশের সাধারণ মুসলিম জনগণ ঐক্য চায় এবং তাদের এই যে গণকমিশন ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাতে একটা লাভ হয়েছে আমাদের ইসলামপন্থীদের, যে এদেশের মাসলাক গুলো 2 বছর যাবত আমি যে কথাটা বলে আসতেছি আলেমদেরকে যে মাসলাক যার যার দিন ইসলাম সবার, এই প্রয়োজনীয়তাটা এদেশের আলেমগণ আরেকবার অনুভব করছে বলে আমি মনে করি। এবং এই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বা বিভিন্ন মাসলাক যতটা ঐক্যবদ্ধ হবে, একটি প্ল্যাটফর্মে কাছাকাছি হবে, আশা করি ইসলামপন্থীদের জন্য বাংলাদেশে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর যদি ঠিক এই মুহূর্তে ওলামায়ে কেরাম এখনো যদি তাদের বোধোদয় না ঘটে যে আমাদের ওলামায়ে কেরামের পারস্পরিক দ্বন্দ্ব এটাকে সুযোগ করে অমুসলিম শক্তি, বিদেশি চক্র তাদের দেশীয় দালালদের দিয়ে মুসলমানদের বড় ধরনের ক্ষতি করতে পারে, এটা যদি এখনো ওলামায়ে কেরাম না বুঝে তার একটি অন্ধকার ভবিষ্যৎ আমাদের অপেক্ষায় আছে। পাশাপাশি আমি বলবো যে বাংলাদেশ জিও পলিটিক্সের একটা অংশ। আমরা শুধু বাংলাদেশের সিচুয়েশনকে পর্যবেক্ষণ করে ওলামায়ে কেরামের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তাদেরকে জিও পলিটিক্সের অংশ হিসেবে বাংলাদেশে দাবার গুটি হিসেবে বাংলাদেশ ব্যবহার হচ্ছে এবং সেখানে হাতিয়ার হিসেবে নেওয়া হতে পারে ওলামায়ে কেরামকে, ইসলামপন্থীদেরকে সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে অনেক খেলা চলছে। সেখানে যেন আমরা দাবার গুটিতে পরিণত না হই, সেজন্য ওলামায়ে কেরাম বা ইসলামের ব্যানারে যারা কাজ করছে তাদেরকেও সর্বোচ্চ সতর্ক ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আমি অত্যন্ত খুশি হলাম যে তুরিন আফরোজের মা এখানে উপস্থিত হয়েছে। আমি আগেও শুনেছি যে উনি খুব নির্যাতিতা এবং উনি ওনার অধিকার থেকে বঞ্চিত। আমার অবাক লাগে যে যার মা, যে মাকে সম্মান করতে পারে না, মায়ের সাথে যার ভালো সম্পর্ক নেই এবং যে তার নৈতিক অবক্ষয়ের কারণে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে, এরকম করাপ্টেড লোক কিভাবে গণকমিশনের সদস্য হয়? হ্যালো, কথা তো শোনা যাচ্ছে না। আমি আনমিউট করতে হবে। আমি স্যার, আমি আপনাকে যেটা করবো সেটা হচ্ছে যে আমি জানি না যে ওনার সম্পর্কে পুরোপুরি জানতেন কিনা, যেহেতু আপনি কে আপনার সাথে যাবে সেই বিষয়ে আপনি আগে থেকে জানতেন না। তো কে আপনার সাথে ছিল সেটা আমরা ওনার কাছ থেকেই শুনি। ওনার আম্মা আমাদেরকে বলবেন যে উনি কতটা একটা অসামাজিক একজন মানুষ যার সাথে আপনি গিয়েছিলেন, সেটা আমার মনে হয় দর্শকরা ওনার মুখ থেকেই শুনুক। আমরা আপনার কাছে আসছি আবার। আচ্ছা আচ্ছা। জি, খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি হুজুরের কথা বোধহয় শুনছিলেন। আপনি জি জি। তারপর থেকে একটু বলুন যে কি অবস্থা। আমি আপনার সাথে এই লাইভে আসার আগে যে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে তার সাথে আগে আপনি একবার প্রেস ব্রিফিং এ আসার কারণে আপনার উপরে নানা ধরনের টর্চার করা হয়েছে এবং আপনি এখন এক প্রকার বাস্তুচ্যুত, আপনাকে বাসায় ঢুকতে দেওয়া হয় না, এমনকি আপনার চিকিৎসার টাকা পয়সা সেগুলো দেওয়া হচ্ছে না, আপনার যে বাড়িটা আছে সেই বাড়ির যে ভাড়া, সেই ভাড়ার টাকাটাও আপনাকে দেওয়া হয় না, এবং যা যা আপনি আমাকে বলছিলেন সেই কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। ওর বাবা মারা যাওয়ার পর থেকে সে আমার সাথে এরকম দুর্ব্যবহার শুরু করে, আমাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং আমার যে ওষুধপত্র যেখান থেকে পেতাম, যেই টাকাতেই আমি চলতো সংসার, সেই সবগুলো সে নিয়ে নিয়েছে। এখন আমি তো প্রথমে এদিক ওদিক ঘুরে পরে আমার ছেলের কাছে চলে যাই, ছেলের কাছে কিছুদিন থাকার পরে আবার আসি, এইভাবে যাওয়া আসার মধ্যে আমি আছি। এখন তো বয়স হয়ে গেছে, এখন তো আর পারি না এত ট্রাভেল করতে, কষ্ট হয় আমার খুব। এমনিতে আমার কিডনি নিয়ে অনেক সমস্যা, হয়তো মাস তিনেকের পরে আমার ডায়ালিসিস শুরু হয়ে যাবে। এর মধ্যেই মানসিক অশান্তি, শারীরিক অসুস্থতা, সব দিক থেকে আমি খুব কষ্টে আছি বাবা।
আমাকে আমার আমার যখন এই কিডনিটা ধরা পড়ে আমি এখান থেকে এসে ফোন করলাম, আমি ঢাকার থেকে এসে ফোন করেছিলাম ইয়েতে, কানাডা থেকে। তখন বলে, আমি বললাম যে আমার টাকা পয়সা লাগবে। বলে যে যখন তুমি গেলা তখন তোমার মনে ছিল না, তোমার ছেলে কি টায়ার্ড হয়ে গেল? আমি বলি, না, আমার ছেলের কাছে আমি টাকা নিবো কেন? আমার টাকা যেটা আমার বাড়ি ভাড়ার টাকা, আমার বাড়ির টাকা, সেটা আমি যাই। খালাম্মা, বলে আপনার ক্যামেরাটা কি একটু পেছনে নেওয়া যায় কিনা? আপনার পুরো মুখটা দেখা যাচ্ছে না। একটু আচ্ছা, আপনি পেছনে গিয়ে বসলে আমার মনে হয় আপনাকে দেখা যেত। এবার ঠিক আছে? আরেকটু পেছনে যেতে পারেন কি? না, হচ্ছে না। এবার জি, এখন চলবে, জি বলেন। আচ্ছা, আচ্ছা। তো আমি যখন বললাম যে এরকম টাকা, বলে কি তুমি এসে সংবাদ সম্মেলন করছো, তুমি আরেকটা সংবাদ সম্মেলন করো, করে বলো যে যেসব কথা আমি বলছি সংবাদ সম্মেলনে এগুলি সব মিথ্যা, সেগুলো ভুল, আমি মিথ্যা বলেছি, আমি তখন অসুস্থ ছিলাম, ওষুধ খেয়ে আমি এগুলা উল্টাপাল্টা বলছি। তো আমি ওকে বলছি যে আমার লাশও কোনোদিন যাবে না এই কথা বলার জন্য, আমি যদি মরেও যাই আমি কোনোদিন যাব না ওইসব বলার জন্য। মিথ্যা মিথ্যা কথা আমাকে দিয়ে বলতে বলে। ও যা করেছে সেটা আমি বললাম কেন, সেটাই ওর রাগ জিদ। তারপর থেকে তা বাবা আমি এদিক ওদিক সব ঘুরে বেড়াই, আমি কোথায় থাকি, ঢাকাতে কোথায় থাকি সেটাও আমি কাউকে বলি না, কারণ সে সবার পিছনে লেগে আপনি যায়। কি কোনো মামলা করেছেন? আমি কোনো মামলা করিনি, সেই মামলা করেছে, সেই জন্য তো আমার যাওয়া হয় ঢাকাতে। আমি আমি প্রথম আমি আসলাম, মার্চ থেকে আমাকে বের করে দিল, বাবা মারা গেল জানুয়ারিতে, মার্চে বের করে দিল। তারপরে আমি চলে আসলাম ঘুরে ফিরে এদিক ওদিক, ঢাকা এদিক ওদিক থেকে। পরে আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে আমি চলে আসলাম কানাডাতে। তারপরে আমি শেষের দিকে 17 সালের শেষের দিকে শুনলাম আমার বাসার সামনে বড় একটা সাইনবোর্ড টাঙানো। পরে খবর নিলাম, ছবি ছবি যারা পাঠালো, ছবি পাঠালো, দেখি যে আমার নামে, আমাদের নামে একটা ইনজাংশন জারি করেছে এবং বাড়ির নামে কেস হয়েছে। পরে খবর নিলাম, দেখি যে আসলে বিরাট লম্বা একটা ফাইল সে তোলা হলো, দেখলাম যে ওর মধ্যে কেস করছে, সে দাবি করতেছে ওই বাড়ি নাকি ওর। ওইটা তো আসলে আমার ছেলের নামে বাড়ি, ওই বাড়ি ওই নামে, ওর নামে, আমার ছেলের নামে হাজবেন্ড থেকে লোন নেওয়া, রাজুকের প্লট, ওইটা আমার আমার ছেলের নামে সব, এবং যত ইউটিলিটি বিল বাসার সবগুলো হচ্ছে আমার ছেলের নামে। আচ্ছা, উনি যে তারপরে ও মামলা নিজে, করেছেন সেই মামলাতে কি আপনি একমাত্র আসামি নাকি আপনার ছেলেও আসামি? না, আমার ছেলেকেও করছে আমাকেও করছে এরকম। তারপর সে আমরা কথা বলে না। আমি তখন বললাম যে কি চাইবো, তা আমাদেরকে বললো আসো কথা বললো। আমরা যখন গেলাম, আমরা এয়ারপোর্ট থেকে নেমে সোজা বাসায় গেলাম, আমাদের বাসায় গেলাম, ঢুকতে হয় না গেটের দারোয়ান, ওরা তো চিনে না নতুন। আমি বললাম কি খুলে না, আমি একটু কথা বলতে চাই ওনার সঙ্গে। তারপর নিচে আমি গেলাম, গ্যারেজে ওখানে থাকলাম, আমি যাই খবর দাও যেরকম আমরা এসেছি, ওর সঙ্গে কথা বলতে চাই। এরা সব দারোয়ান উপরে গেল, ওরা যায় কি কি বলছে। ও তো সিসি ক্যামেরার উপর থেকে সব দেখছে আমাদেরকে। আমি আর আমার ছেলে 30 ঘন্টা জার্নি করে এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা ওখানে গেছি। সে আসলোই না, বরঞ্চ ওই দারোয়ানদেরকে ধমক দিয়ে দিয়েছে, তোমাদের চাকরি খেয়ে ফেলবো, তোমাদের তাদেরকে ঢুকতে দিছে কেন, এই সেই। পরে অনেকক্ষণ থাকার পরে আমি বললাম যে আবার যাও, গেছে। পরে তখন তারপর ওদের বকা টাকা দিয়েছে, তখন কি করবো আমরা, ওদের গরিব মানুষের চাকরি চলে যাবে, থাক আমরা ওখান থেকে কি করব। আমি তো বুঝতে পারি না কোথায় যাবো, কারণ আমি আমার আচ্ছা, বাড়ি ওই ছেড়ে গেছি। বাড়িতে আপনাদেরকে থাকতে না দেওয়ার মূল কারণ কি আপনি মনে করেন? ও বাড়িটা দখল করে নিল, পুরো বাড়িটা থাকলো দখল। আমার ছেলে তো থাকে কানাডাতে, আর আমি তখন ওখানে ছিলাম, আমাকে ভয় ভীতি দেখে বাড়িতে বের করে দিল, আমি চলে আসলাম। তারপরে তো এই যখন কেসের কথা শুনে আমরা আবার গেলাম, যে ও যখন কেস দিছে একতরফা, তাহলে ওটা যদি না আমরা রিপ্লাই দিই তাহলে তো হচ্ছে এটা দখল হয়ে যাবে ওর, এটা চিন্তা করে তো আমি তখন আপনার গেলাম। আপনার আগের যে বক্তব্যটা ছিল, আপনি বিভিন্ন গণমাধ্যমে একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে আপনি বলেছিলেন যে তার বাসাতে রাত বিরাতে বিভিন্ন ছেলেরা হ্যাঁ, আসে, আসা হ্যাঁ, যাওয়া করে। লোকজন আসতো আর কি, ওর বন্ধু বান্ধব বলে, এগুলো বন্ধু বান্ধব, আমি তো ওকে চিনি টিনি না, এই আর কি। আচ্ছা, আমি আপাতত আপনার সাথে এতটুকুই। হুজুর, আপনি নিশ্চয়ই শুনলেন আপনি কার সাথে গিয়েছিলেন। তো আমাদের দেশের মানুষের দুর্ভাগ্য যে আজকে আহ সব জায়গায়, সংসদ থেকে শুরু করে সব জায়গাতে অযোগ্য যেসব মানুষজন আছেন, সেই সব মানুষজন আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তো আপনার কাছে আমার এই মুহূর্তে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু তিনি নিজেই নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত, তিনি মামলা না করলেও একজন মা যখন একজন মেয়ে সম্পর্কে এ ধরনের কথা বলে, সেটা তো কখনোই মিথ্যা হতে পারে না। এবং
তার যে একটা সাময়িক সময়ের জন্য ভুল করেছিলেন তা না। আমি ওনার কাছে এই লাইভে আসার আগে কথা শুনছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে একজন মাকে কিভাবে এভাবে একজন মেয়ে কষ্ট দিতে পারেন। উনি এক প্রকার এখন পলাতক আছেন। তো সেই মানুষটা আমাদেরকে আজকে আলেম সমাজের নৈতিকতা বোধ শিখাচ্ছেন। আপনারা আলেম সমাজ যাদের মধ্যে যত বিভক্তি যাই আছে, আপনারা কি এটা নিয়ে কোনো মামলার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? ডক্টর আনাতুল্লাহ আব্বাসী। দেবার আগে আলেমদের নামগুলো উল্লেখ করে তারা ওলামায়ে কেরামের, হ্যাঁ আচ্ছা, জি এখন কথা শোনা যাচ্ছে তো? জি, কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, শোনা যাচ্ছে, জি আপনি বলুন। জি, প্রথম কথা হচ্ছে যে তারা দুদকের কাছে যে নামগুলো প্রকাশ করেছে, নিয়ম তো ছিল দুদক তথ্য প্রমাণ করে যখন দেখবে যে অভিযুক্ত ব্যক্তিগণ সত্যি দুর্নীতির দায়ে অভিযুক্ত, তখন নামগুলো প্রকাশ করা যেত। কিন্তু দুর্নীতি প্রমাণ হবার আগে নামগুলো মিডিয়াতে প্রকাশ করে দেওয়া, এটা তো এতগুলো আলেমের মানহানি করেছে। অতএব স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে যে চায়, যে কোনো আলেম চায় মানহানি মামলা তাদের প্রতি করতে পারে, কিন্তু আমি করবো না। কারণ আমাদের সমাজে, আমাদের দেশে আলেম ওলামা মামলা করে কতটুকু রায় পেতে পারে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি দেখেছেন, আমি অনেকটা স্বাধীনতার মধ্যে বলবো, ভোট ক্লাবে হুকুমনি সোনামণিরা কি কাণ্ড করেছে দেখেছেন আপনি? পরবর্তীতে তারা কিছুটা গ্রেফতার হয়েছে, কিন্তু তাদের কিছু সম্মান দেখানো হয়েছে, তাদের হাতে কোনো কড়া ছিল না। তারপরে তাদেরকে যখন আদালতে নেওয়া হলো, কিছু একটা ভুলের কারণে পরবর্তীতে দুঃখ প্রকাশ করা হয়েছে। আপনি দেখেছেন অনেক আলেমের কেউ দোষী কেউ নির্দোষ সকলকেই হাতে করা, কোমরে রশি বেঁধে উপস্থাপন করা হয়। কতটা ইনসাল্ট করা হয় বাংলাদেশে আলেমদের। তা আলেমদের এই আলেমদের অপরাধগুলো কি হুকুমনি সোনামণিদের চেয়ে অনেক বেশি? নিশ্চয়ই নয়। তাহলে আমরাও যদি এখন তাদের বিরুদ্ধে কোনো মামলা করি, যেহেতু ইতিবাচক কিছু আশাই করতে পারি না, এটা আমি আমার কথা বলছি, বাকিদের কথা বলছি না। বাকি যার মন চায় সে মানহানি মামলা করতে পারে তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা চাই বুদ্ধিবৃত্তিক ভাবে জাতিকে সচেতন করা, যেন তাদের মিথ্যায় জাতি বিভ্রান্ত না হয়। এটা আমরা করে যাব। এবং আলহামদুলিল্লাহ গত সপ্তাহে ডিবেটের মাধ্যমে জাতি বুঝতে পেরেছে যে এই গণকমিশন কাদের, গণকমিশনে কারা আছে এবং গণকমিশনের উদ্দেশ্য কি। ব্যক্তিগতভাবে আমি তো মামলায় দিতে চাই না। বাকি আলেম যারা এখানে সব ঘরানার আলেমকেই অভিযুক্ত করেছে, তারা যদি এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান করতে পারেন, আইনিভাবে মোকাবেলা করতে চান করতে পারেন, সেটা তাদের এখতিয়ার। তা আমি যেহেতু জানি ফিউচার জিরো, আমাদের পক্ষে কিছুই হবে না, সেজন্য মামলা করার প্রয়োজনীয়তা আমি ব্যক্তিগতভাবে অনুভব করি না। দ্বিতীয় হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলাটাও এতটা বিচক্ষণতার সাথে করতে হবে যেন আমাদের রাজনীতির, আমাদের এই ওলামায়ে কেরামের যদি কোনো আন্দোলন হয়, আমি শুনতে পাচ্ছি বাংলাদেশে একটু জোটবদ্ধ হচ্ছে অনেক আলেম, তারা তো আর আমার কথা শুনবেন না, কিন্তু তাদের আন্দোলনটা যেন এইরকম না হয়, যেন আবার ইসলাম বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি বিদেশকে দেখাতে না পারে যে বাংলাদেশে আবার মৌলবাদ চাঙ্গা হয়ে উঠেছে, বাংলাদেশে আবার জঙ্গিগণ মাঠে ময়দানে নেমেছে। এর দ্বারা আমাদের মুসলমানদের স্বার্থ পূর্ণ হবে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে বড় ধরনের আঘাত আসতে পারে বলে। সেই ক্ষেত্রে আপনি কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? আপনি কারোর সাথে কি এ ধরনের কথা বলেছেন, বা আপনি আপনার পক্ষ থেকে কোনো চেষ্টা চলছে কিনা আপনি এটা দায়িত্ব মনে দেখুন করেন? ইলিয়াস ভাই, গত ডিবেটের পর থেকে কত হাজার যে ফোন আসতেছে আর আমাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, মোবারক জ্ঞাপন করা হচ্ছে, তার হিসেব আমি রাখতে পারি নাই। প্রত্যেকে এখন ধন্যবাদ জানাচ্ছে, এগিয়ে যান বলতেছে, দোয়া করতেছে, কিন্তু একটি সংগঠন, এই সংগঠনটির কতটুকু স্বচ্ছ, তাদের উদ্দেশ্য কি তা জানি না,
তারা অনেক টাকা যা করেছে যে আগামীকাল তারা একটি প্রোগ্রাম করছে ঢাকায়, সেখানে আমাকে যেতে বলেছে। কিন্তু আমি তারা কারা, তাদের প্ল্যাটফর্মের ভিত্তি কতটুকু, তাদের উদ্দেশ্য কি, তাদের মিশন কি, ভিশন কি, তা না জেনে সেখানে তো যেতে পারি না। সেজন্য আমি অনেকটা পর্যবেক্ষণে আছি যে আমি কি করব। তবে এটা নিয়ে আমি যথেষ্ট কি করা উচিত, কি হওয়া উচিত, সেটা আমি চিন্তা করে চলছি। না, এই মুহূর্তে যেহেতু আপনি দেখছেন যে যেভাবেই হোক আমাদের দেশে আলেম সমাজের মধ্যে একটা যে সমস্যা আছে সেটা হচ্ছে তাদের মধ্যে আহ, আমাদের যে আধুনিক শিক্ষা যেটাকে বলা হয়, আমি যদিও সেটাকে আধুনিক বলি না, কিন্তু আমরা যেটা সকল আধুনিক শিক্ষা বলে থাকি, সেই জায়গা থেকে আমাদের মাদ্রাসা শিক্ষাগুলো অনেক পিছিয়ে। এবং তাদের জি, রাজনৈতিক যে দূরদর্শিতা আপনি দেখছেন যে গত সপ্তাহে শেখ মুজিবুর রহমানের একটি আহ, আপনার ভাস্কর্য ওনারা বলছে যেটা, সেই ভাস্কর্য চীনে বানাতে দেওয়া হয়েছিল এবং সেটা ডেলিভারি সম্ভবত এই সপ্তাহে হবে বা এই দু একদিনের মধ্যে হয়েছে। জি, এবং সে একই সাথে আপনি যে ফিগার গুলো দেখছেন এখানে, এই সোকল্ড যে কমিশন, এই কমিশন থেকে কমিশনের মানুষগুলি কিন্তু সেই একই মানুষ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো অবদান যাদের নেই, তারাই আজকে নাম দিয়েছে। আপনি খাদানিক বলেছেন, তো তাদের আবার এটাতে খুব গায়ে লেগেছে। তো খাদানিককে তো খাদানিকই বলবে। তো এই খাদানিকের এই লোকজনই এরাই আসলে একটু আহ লাইমলাইটে আসতে চাচ্ছে। আমি তুরিন আফরোজের মায়ের সাথেও কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে ওর কিছুদিন যদি ওকে ক্যামেরার বাইরে রাখা হয় ও পাগলের মতো করতো বাসায়। তো নতুন করে উনি আবার চেষ্টা করছেন একটা ইয়েতে জায়গায় আসার জন্য। তো সেই ক্ষেত্রে এই যে মানুষগুলো আপনার একটা চক্রান্তের অংশ হিসেবে আমরা মনে করছি যে এটা করছে, সেই ক্ষেত্রে আলেম সমাজ যদি আবারও সেই আগের মতো সেই মূর্তি বা ভাস্কর্য নিয়ে যেভাবে আমাদের বাইতুল মোকাররমের উত্তর গেটে যেটা করা হয়েছে, যেভাবে আসলে সেটার ফলাফল আলটিমেটলি জিরো ছিল, তো সেই জায়গা থেকে আপনি যে কথাগুলো এখন বলছেন, এটা তো আমার হয়তো আমার সাথে আপনি দর্শকদের সাথে এই কথাগুলো বলছেন, আপনাদের একটা অর্গানাইজড ওয়েতে আপনাদের সেই কথাগুলো বলা উচিত। এবং আমি আমার বিশ্বাস করি যে আমি আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলাম চরমনাই পীর সাহেবকে যে আজকে জামাত ইসলাম যাচ্ছে, আজকে হেফাজত ইসলাম যাচ্ছে, কালকে চরমনাইকে এটার মূল সত্য আপনাকে আমি সবচেয়ে শ্রদ্ধার জায়গায় যে জন্য আমি জায়গা দিয়েছি যে আপনি সেদিন ইন্ডিয়া ইসকন এই বিষয়গুলোকে খুব সুস্পষ্টভাবে তুলে ধরেছিলেন। আমাদের মূল সমস্যায় যেতে হবে যে ভারত আমাদের মূল এই ইসলাম ধর্মকে এই দেশ থেকে তারা ধ্বংস করতে চায়। এটা তাদের মূল উদ্দেশ্য। এখানে হেফাজত জামায়াত কোনো কিছু সমস্যা না। হেফাজতের জামায়াতের আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আপনারা নিজেরা কমিশন তৈরি করতে পারেন, তারা দেখবে যে আমাদের আলেমদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আপনাদের মধ্যে ডিবেট হতে পারে, কোনো ফতোয়া যদি কোনো মাসলা মাসাইল যদি সমস্যা থাকে সেটা আপনারা ঠিক করবেন। সেখানে তুরিন আফরোজ কে, যার মা আজকে এখানে প্রায় 15,000 মানুষ দেখছে, তাদের সামনে এসে তিনি তার মেয়ের বিরুদ্ধে কথা বলছেন এবং যেসব স্পর্শকাতর কথা তিনি বলছেন, সেই জায়গায় নৈতিক এতটুকু অধঃপতন যে মহিলা, তিনি এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। তো আমি সেই কথাটাই বলতে চাই যে আলেমদের মধ্যে আপনি এখন আমাদের চোখে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সুপরিচিত এবং মাদ্রাসা শিক্ষা বলে আমাদেরকে যেই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়, আপনি পিএইচডি করেছেন এবং আপনার যে জ্ঞানের যে আহ, কি বলবো এটা মানে যে একটা গভীরতা, সেই গভীরতা কিন্তু আমরা গত 2টা টক শোতে আমরা দেখেছি। এবং সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে আপনি যদি আপনার পক্ষ থেকে ওলামায়ে কেরামদের সাথে নিয়ে একটা সুনির্দিষ্ট একটা, আমি বলছি না যে এখানে কোনো সরকার পতনের কোনো আন্দোলন, এটা না, আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগের মানুষ এই ধরনের দিনকে দিন পুরো দেশ থেকে ওয়াজ মাহফিল খুতবা সব উঠিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের মানুষজন এটাকে সাপোর্ট করবে। তো সেই জায়গা থেকে একজন মুসলমান দেশের প্রধানমন্ত্রীকে কোনো একটা মেসেজ দেওয়া যায় কিনা একেবারে সবার সম্মিলিত জায়গা থেকে। জি, না ঠিক আছে। একটা কথা আমরা সংশোধন করিনি, যে ইসলাম হচ্ছে চিরবিজয়ী, চিরন্তন, হেফাজতকারী আল্লাহ তাআলা। এটাকে ভারত কেন, গোটা দুনিয়ার শক্তি মিলে ইসলামকে ধ্বংস করতে পারে নাই, কেউ পারে নাই ইসলামকে ধ্বংস করতে, কেউ পারে না, কেউ পারবে না। ক্ষতিটা করে মুসলমানের, এটা ক্ষতিটা করে মূলত মুসলমানের। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা যতদিন আমাদের দেশের রাজনৈতিক নেতাগণ না বুঝবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সুস্থিরতা কখনো ফিরে আসবে না। ভারতের যারা রাজনৈতিক প্রতিষ্ঠাতা, তারা
চাণক্য নীতি নামে 3টি নীতি ভারতকে দিয়ে দিয়েছে। তার অন্যতম একটি হচ্ছে চাণক্য নীতির একটি, ভারতের প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র। সেজন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেই সরকারি বাংলাদেশে আসুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হবে না। ভৌগোলিক কারণে বড় কথা হচ্ছে মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র বাংলাদেশ, আর তারা হচ্ছে পৌত্তলিক অধ্যুষিত একটি রাষ্ট্র। দেখুন, নেপালের সাথে তাদের দ্বন্দ্ব হয়, কিন্তু নেপালের সাথে তাদের তত শত্রুতা নেই, কারণ তাদের ধর্মীয় পরিচয় এক। কিন্তু বাংলাদেশকে মূলত টার্গেট করে সবসময় এটা একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এখন ঐক্যবদ্ধের যে কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি 2 বছর যাবৎ প্রাণান্তকর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। স্লোগানটাই ছিল মাসলাক যার যার, দিন ইসলাম সমাজ। এবং আপনি ডিবেট গুলো তো লক্ষ্য করেছেন, এ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক 4টি ডিবেটে আমি অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় আল্লাহ প্রতিটিতেই আমাদেরকে বিজয়ী করেছেন, উম্মাহকে বিজয়ী করেছেন। সেখানে বিভিন্নভাবে বিভিন্ন আলেমদের নাম উঠে এসেছিল, যারা আমি একটু সমালোচনা করি। আমি একটু তাদের গত ডিবেটও দেখেছেন, বিভিন্ন আলেমের নাম এসেছে, কিন্তু আমি পাশ কেটে গিয়েছি। হ্যাঁ, হতে পারে ব্যক্তিগতভাবে কোনো আলেম দোষ আছে। আলেমরা তো আর ফেরেশতা নয়, তারা মানুষ, তাদের মানবিক দোষ থাকতেই পারে। কিন্তু অ্যাথিস্ট, নাস্তিক, সংশয়বাদী, অবিশ্বাসী যারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের কাঠগড়ায় কোনো আলেমকে আমি কখনো আসামি বানাতে চাই না। সেজন্য সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আমরা সফলতা পেয়েছি। এক প্ল্যাটফর্মে আমরা না আসলেও নীতিতে আমরা বাংলাদেশের সমস্ত আলেমরা এখন ঐক্যবদ্ধ। এখন কথা হচ্ছে নেতৃত্ব কে দিবে। আমাদের যে সংগঠন তাহরিকে খাতমুল উম্মাত বাংলাদেশ, এটা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ও পরিচিত সংগঠন, কিন্তু অরাজনৈতিক। এই ক্ষেত্রে আমাদের আলেমদের মধ্যে যারা রাজনৈতিক ব্যানারে কাজ করছে, তাদের এগিয়ে আসা উচিত। এবং সে আন্দোলনটা সহিংস নয়, অহিংস হবে, বুদ্ধিভিত্তিক হবে। সেটা নোটিশ করা যেতে পারে, সরাসরি প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করতে পারে, এবং প্রধানমন্ত্রী সহ দেশের যারা নীতি নির্ধারক, অভিভাবক, তাদেরকে এটা বোঝাতে হবে যে আলেম ওলামা বা ইসলামপন্থীদের সাথে বর্তমান সরকারের সংঘাত যদি হয়, ওলামায়ে কেরাম ধৈর্য ধরবেন, ধৈর্যের একটা সীমা আছে। এদেশে সেরেক বিরোধী, ইসলাম বিরোধী কাজ হবে, সেরেক হবে, কুফর হবে, আমাদের অনুভূতিতে আঘাত করা হবে, আমাদের কলিজা রক্তের ক্ষরণ সৃষ্টি করা হবে। আমরা ধৈর্য ধরে ঘরে বসে থাকবো, বিষয়টি এমন নয়। কেউ যদি পায়ে পড়ে লাগতে আসে, তখন ওলামায়ে কেরাম মাঠে নামবে। কিন্তু তাতে ইসলামপন্থীদের সাথে এই মুহূর্তে, যেখানে বিশ্ব রাজনীতিতে চরম উত্তাপ অবস্থা চলছে এবং পৃথিবী 2টি বলয়, একরকম স্নায়ু যুদ্ধ, শীতল যুদ্ধ আবার চলছে, আমেরিকা ব্লক এবং রাশিয়া ব্লক, ঠিক সেই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট প্লেস। এবং আপনি অত্যন্ত সচেতন ও বিদগ্ধ সাংবাদিক, আপনি এগুলো জানেন আমাদের চেয়ে ভালো যে বাংলাদেশকে নিয়ে কি রকম চক্রান্ত চলছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ঘাঁটি করতে যাচ্ছে সেন্ট মার্টিনে, এবং খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের একটি অংশ, ভারতের একটি অংশ এবং বার্মার একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে। এবং বাংলাদেশের যে ন্যাচারাল অ্যাডভান্টেজেস, খনিজ সম্পদগুলো আছে, সেদিকে একটা দৃষ্টি আছে। সবচেয়ে বড় কথা যে আপনার মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে শোচনীয় পরাজয় বরণ করেছে, এবং মধ্যপ্রাচ্যের দিকে এখন সে আর দৃষ্টি দিবে না, সেই সাধ্য ক্ষমতা তার নেই। এবং আরব রাষ্ট্রের নেতাগণ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন তার এই পরাশক্তিগুলি টিকাতে হলে এবং তার প্রতাপ আধিপত্যকে টিকানোর জন্য তার দৃষ্টি এখন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব চীন সাগরের দিকে। কিন্তু সেখানে সে সুবিধা করতে পারছে না বা পারবেও না, চায়নার কারণে। আর চায়নার সঙ্গে রাশিয়া আছে, রাশিয়া ব্লকের মধ্যে চায়না আছে। স্ট্র্যাটেজিক্যালি সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখন খুব বেশি দরকার বাংলাদেশ। বাংলাদেশে ঘাঁটি করার জন্য, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানো যায় কিনা, সেই রকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট যে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ গুলো আছে, তারা কাজ করছে বাংলাদেশে। এবং গণকমিশনে যারা আছে, আমি টিআরটি ওয়ার্ল্ডের কিছু একদম স্বীকৃত সাংবাদিকের মাধ্যমে কথা বলে জানতে পেরেছি যে গাধানিক যে বলেছি আমি, ঘাতক দালাল নির্মূল কমিটি, যেটা রাগের কি সিপিবি বলা হয়, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, বাসদ জাসদ, কিন্তু গাধানি। আর ওরা নিজেরাও জানে ওরা খারাপ, এজন্য ওদের কাছেও খারাপ লেগেছে নামটা। হুজুর, তারা যারা তাদের যে শ্বেতপত্র জমা দিয়েছে, তারা বলছে দুদকে, উনি বলছে দুদক দুদক, বারবার দুদক বলছে, তো সে দুর্নীতি দমন কমিশন, উনি দুদক কেন বলছেন? রাইট 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 জি। তো
তো কথা তো অনেক আমি ধরতে পারতাম, আমি দেখেছি যে অল্প সময়ই তারা কুপকাত হয়ে গিয়েছে, এজন্য আর বেশি যুক্তি প্রমাণ দেওয়ার প্রয়োজন আমি অনুভব করি নাই। তো সেখানে দেখুন গাধানিক এবং গণকমিশনে যারা আছে তারা সেই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের এজেন্সিগুলোর সাথে ভালো কানেকশন, এবং তারা এখন চাচ্ছে ইসলামপন্থীদের সাথে সরকারের একটা বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করবে, এবং যেন পশ্চিমারা বলতে পারে বাংলাদেশে জঙ্গিবাদ মনোবাদের আবার উত্থান হয়েছে। এতে ক্ষতি শুধু ইসলামপন্থীদের নয়, ক্ষতি শুধু আলেমোলামার নয়, ক্ষতি বাংলাদেশের, ক্ষতি আওয়ামী লীগের, ক্ষতি বিএনপির, ক্ষতি সবার। অতএব এই মুহূর্তে আলেমোলামা ধৈর্য ধরবে, বিচক্ষণতার সাথে আগাবে, এবং তারা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনও যাবে যদি গণকমিশনকে সরকার নিষিদ্ধ না করে। এই বুইফোর সংগঠনটিকে উচিত সরকারের এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া, এবং দুদকের উচিত শ্বেতপত্রকে রিটার্ন তাদের কাছে ফিরিয়ে দেওয়া, এই ভুয়া ফেক শ্বেতপত্র। তাহলে আলেম ওলামার সাথে দ্বন্দ্বের কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি গভর্নমেন্ট শুধু মনে করে আলেমরাই ধৈর্য ধরবে, তাদের ধৈর্য ধরার প্রয়োজন নাই, তাহলে এটা বড় ধরনের সংঘাতে যেতে পারে। অতএব উভয় পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। তবে যদি ওলামায়ে কেরাম আমাকে এই কাজের জন্য আমাকে রাজপথে নামতে হয়, আমার সহযোগিতা লাগে আর্থিক নৈতিক, সেটার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তবে আমরা অরাজনৈতিক, তারা রাজনৈতিক, আগে এগিয়ে আসা উচিত রাজনৈতিকদের, যারা ইসলামের ব্যানারে রাজনীতি করছে, তাদের সাথে আমি প্রয়োজনে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার অভিজ্ঞতা। আচ্ছা হুজুর, আমরা আবার আপনার কাছে আসবো। আমি ওনার কাছে শেষ মানে আমাদের দর্শক যারা আছেন তারা সবাই আপনার কাছ থেকে কথা শোনার জন্য এককভাবে কথা শুনতে চাচ্ছেন, তো আমরা ওনাকে শেষ করে দেব, উনিও অসুস্থ মানুষ। খালাম, আপনি একটু বলবেন যে আপনার একজন ছেলে এবং আপনারা তো দুইজন, যদি মানে আপনি যদি শক্তির কথা চিন্তা করেন, আপনারা দুইজন মানুষ, আর আপনার মেয়ে হচ্ছে একা। আপনার মেয়ের শক্তিটা কোথায় এত যে আপনাদেরকে ঘর থেকে বের করে দেয়? এবং আপনি যে কথাগুলো আমার সাথেও বলছিলেন যে কারা কারা তার হয়ে আপনাদেরকে থ্রেট করে, বা সে কাদের ভয় দেখায় আপনাদেরকে? ওর শক্তি, ওকে ব্যারিস্টারি পড়াইছি আমি। ব্যারিস্টারি পড়াই যেটা সে কোনোদিন প্র্যাকটিস করতে পারে নাই কোর্টে, সেগুলো সে এখন তার মা ভাইয়ের উপর করছে প্র্যাকটিস। ও তো কোথাও ছিল না, ওকে ওই কি বলে হচ্ছে যখন চাকরি দিল ট্রাইব্যুনালে, তার আগে তো সে কোর্টে কোনোদিন প্র্যাকটিস করেনি, সে ইউনিভার্সিটিতে পড়াইতো। তো এখন ও নিজে যে ওই যে যেটা সে শিখছে, এমনি তো সে ব্রিলিয়ান্ট, লেখাপড়া তো সবসময় আগাগোড়ায় সে খুব ভালো। সে ওই যেগুলো চর্চাটা সে এখন তার ওই নিজের মা ভাইয়ের সঙ্গে শুরু করে। এবং ওকে শক্তি ওই যে ওই ফাউন্ডেশন খুলে রাখছে গ্রামের বাড়িতে, ওখানকার ছেলে পেলে লোকজন যারা আছে ওরা এরকম ভয় দেখায়। আগে তো দেখাইতো সব, যখন চাকরিতে ছিল তখন তো অন্য কিছু ভয় দেখাইতো। এখন তো আর ওগুলো বলে না, এখন হচ্ছে ওইসব ছেলেপেলে দিয়ে হুমকি ধামকি, এটা করবো ওটা করে। অন্য কিছু বলতে কিসের কিসের ভয় দেখাতো? মানে ওই সময় কি বলতেন উনি? মানে যেহেতু আমাদেরকে তুলে দিবে, আমার ছেলেকে গায়েব করে দিবে, এরকম নিশ্চিহ্ন করে দিবে, এইগুলো কথা বলে। ওর শক্তি হচ্ছে ওইগুলোই। আর ওই সব বন্ধুত্ব, যত সাংবাদিক সব ওর বন্ধুত্ব, তারপরে বড় বড় পোস্ট যখন ছিল সবাই ওর সব বন্ধুগুলো বলতো আমার কাছে, আমি জানি না কতখানি কি, কিন্তু আমি যখন মিডিয়াতে যাই এটা করতে, তখন তো দেখি বিভিন্ন টেলিভিশন থেকে ওর বন্ধু বান্ধবরা এটা না করে দেয়, এটা করতে দিবে না, করতে দিবে না, অনেক যুদ্ধ করে এটা আমরা করিয়েছিলাম প্রোগ্রামটা। ওর সব বন্ধুরা মানা করে, নিজেদের অধস্তনদেরকে মানা করে দেয় যে না, হচ্ছে কি বলে হচ্ছে এটা হচ্ছে করতে পারবো না। আর ওই যে মিষ্টি মিষ্টি কথা বলে, সুইট টকার, সুইট টকার, সে মিষ্টি মিষ্টি কথা বলে, ও আপনার সঙ্গে যখন কথা বলবে তখন এমন কথা বলবে বলবে যে আপনি যখন বলবেন ওর মাটাই শয়তান, ও এমন ভাবে কথা বলে, ওর মাই শয়তান, মানে কেউ আর বিশ্বাস করবে না যে কথা। মানুষকে খুব আয়ত্তে আনতে পারে এই মিষ্টি কথা বলে। আচ্ছা, এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি এই মুহূর্তে কি চান? আমার বিশ্বাস যে যেহেতু তিনি এখন আন্তর্জাতিক যে প্রসিকিউটর, অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে ছিলেন, সেই জায়গায় যেহেতু নেই, এখন ওনার শক্তির জায়গাটা কিছুটা কমেছে, এবং আমার বিশ্বাস যে প্রশাসনের মানুষও আজকাল এই আপনার যে লাইভ সেটা দেখছেন, তারা তাদের মধ্যেও তাদেরও মা আছেন, এবং মানবিকতা তাদের মধ্যেও কাজ করে। আপনার চাওয়া কি প্রশাসনের কাছে বা দেশের মানুষের কাছে?
আমি তো বাংলাদেশি বাবা, আমি তো ক্যানাডিয়ান না। আমি কিভাবে এইভাবে রিফিউজির মতো জীবন কাটিয়ে বেড়াবো? কখনো দেশে, কখনো বিদেশে। দেশে যেতে হয় কিসের জন্য? ওই যে কেস কাভারে, কেসের জন্য আমাকে যেতে হয়। যাওয়া আসা, আমার ছেলে চাকরি করে, ওর পক্ষে তো সম্ভব না তার সংসার, তার বউ বাচ্চা ফেলে বারবার যাওয়া আসা। কারণ আমার এই শরীর খারাপ নিয়েও আমাকে যেতে হয়। ওই পুরান ঢাকার কোর্ট, 6 তলায় উঠতে হয় বেয়ে বেয়ে, কি বলে, সিঁড়ি বেয়ে। ওখানে 2 মাইলের মতো লম্বা থাকে হচ্ছে এলিভেটরে, ওখানে আমরা উঠতে পারি না। এত কষ্ট করতে আমি এই জন্য বিচার চাই যে আমাকে এটা বিচার করে দেবে। আমার ন্যায্য যেটা পাওনা সেটা আমার থেকে আমি চাই দেশের মানুষের কাছে, যারা যেন আমার এটা করে দেয়। এই আর আপনার এই কি। যে 116 জনের বিরুদ্ধে উনি একটা অভিযোগ করেছেন, এটা কি আপনি জানেন? এই ঘটনাটা শুনেছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, 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 কেমন হ্যাঁ। লেগেছে আপনার কাছে যে উনি আপনার মানে দেশের আলেমদেরও বিচার করছে? মানে এটা না, ওই যে বিষয়টা বললাম, আপনি ও ইসলামবাদী, ওকে কিছুতেই আসতে হবে। ও কতদিন মিডিয়ার বাইরে, এখন ওকে কিছু করতে হবে, তার চমক দিতে হবে। সেই চমকের জন্য সে আসছে, বলে কিছু না, এটা গভীরতা নাই এর মধ্যে। জি, খালাম্মা আপনি ভালো থাকবেন। আশা করি একটু সুস্থ একটু থাকবেন। আমি একটু এই ব্যাপারে একটু একটু পরামর্শ দিতে চাচ্ছি, বলবো? জি বলেন। খালাম্মা আপনি, জি জি, এটা হচ্ছে যে তার শক্তির উৎসটা কোথায় আমি দেখেছি যে এখন তো সে তার নৈতিক অবক্ষয়ের কারণে চাকরিচ্যুত হয়েছে, জি। কিন্তু তার মূল হচ্ছে চ্যানেল, স্যাটেলাইট মিডিয়াগুলোই তাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা গণমাধ্যমগুলোর সাথে যারা জড়িত, বিভিন্ন স্যাটেলাইট মিডিয়া বাংলাদেশে, তাদেরকে দেখেছি বরাবরই তারা ইসলামপন্থীদের বিরোধিতা করে। যেমন আপনি দেখেছেন 50,000 লোক নিয়ে কোন ইসলামী সংগঠন মিছিল করছে, সেটা স্যাটেলাইট চ্যানেল দেখায় না, এই কালে ভদ্রে 2-1 সেকেন্ড দেখায়। অথচ 30 থেকে 32 জন খুন্তি আর কাস্তে নিয়ে কমিউনিস্টরা মিছিল করে, সেটা সব স্যাটেলাইট চ্যানেল দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাথে তাদের আদর্শের দ্বন্দ্ব। কিন্তু তারা তো নিজেদেরকে মানবিক বলে দাবি করে থাকে। দেখা যায় কোন চায়লার উপর এলাকার কোন মাস্তান দুশ্মনী করেছে, নির্যাতন করেছে, সেটা তারা ফলাও করে তাদের স্যাটেলাইট মিডিয়াতে দেখায়। কিন্তু তুরিন আফরোজ একজন তথাকথিত উচ্চ শিক্ষিতা ব্যারিস্টার হয়ে তার মায়ের সাথে এত নির্যাতন করছে, নিপীড়ন করছে, স্যাটেলাইট মিডিয়াগুলো তা প্রচার কেন করছে না? কিংবা অন্তত তার মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে স্যাটেলাইট মিডিয়াগুলোর উচিত তাকে বাদ দিয়ে দেওয়া, কোন স্যাটেলাইট চ্যানেলে তাকে সুযোগ না দেওয়া উচিত। সেটা একটা পানিশমেন্ট হতে পারতো তার জন্য, আমি এটা মনে করি। ও তো ওর মাকে অস্বীকার করে, নিজের স্বার্থের জন্য এখন বলে এটা আমার মা না, এই কথা বলে। ওর ভাই এটা না, মা এটা না, এই সমস্ত নিজের স্বার্থের জন্য। যখন দরকার পড়ে তখন মা আর ভাই, আর যখন দরকার নেই তখন হচ্ছে ওরা আমার কেউ না, ওরা আমার মা ভাই না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমাদের লাইভ। হুজুর, যে বিষয়টা আপনি বলছিলেন যে মিডিয়ার কথা, আপনি যদি এই গত কয়েকদিনের বিশেষ কিছু মিডিয়া আছে, 71 টেলিভিশন, তারপরে আরো জানেন এই কোন কোন টেলিভিশন গুলো এই কাজগুলো করছে, তো তারা তো এগুলো ক্রিয়েট করে, তারা এই এই মেকানিজমের সাথে তারা জড়িত, আপনি তাদেরকে না করবেন কিভাবে? অতএব আমি আজকে যে দর্শকরা দেখছেন, এই মুহূর্তে 18,000 মানুষ দেখছেন, আপনাদের কাছে আমার আহ, একটা অনুরোধ যে আমাদেরকে আজকে যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, উনি যে লাইভে গিয়েছিলেন সেখানে উনি একটা কথা বলেছেন যে জঙ্গি শব্দটা এসেছে জাং থেকে, জাং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, সেটাকে নিয়ে ওদের মূল ব্যবসা হচ্ছে এখন মুক্তিযুদ্ধ। আসলে মুক্তিযোদ্ধার চেতনার কোনো জায়গায় ওরা নাই। ওদের এই মুক্তিযুদ্ধকে ভাঙায় বাংলাদেশের কিছু মানুষকে বিভ্রান্ত করছে, ইভেন কিছু মুসলমানকেও তারা বিভ্রান্ত করছে, যারা আজকে এখন পর্যন্ত একটি বিশেষ দলের সাথে আছে। আমি মনে করি তাদের কোনো একদিন তওবা পড়ে তারপরে আবার মুসলমান হতে হবে। কারণ যে পরিমাণে মুসলমান আজকে, জামাত নেই, আজকে হেফাজত নেই, তারপরে মুসলমানদের উপরে যে দমন পীড়ন হচ্ছে, এটা একদম কেন্দ্রীয় সরকার থেকে পৃষ্ঠপোষকতা না পেলে কোনোদিন দুদকের মতো একটি প্রতিষ্ঠান, আজকে আলেমরা 116 জন যাক, তাদের কোনো একটি কমিশনের বিরুদ্ধে, যারা আজকে টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে, যারা ভোট চুরি করেছে তাদের বিরুদ্ধে, যেসব আলেমদেরকে আজকে 1-1.5 বছর ধরে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে তারা সেগুলো গ্রহণ করবে না। কিন্তু তারা, তাদেরকে আগে থেকেই সেগুলো বলা ছিল, এবং মিডিয়াতে এগুলো নিয়ে টক শো হবে। আপনি দেখেছেন, আপনাকে তো 71 টিভি আমি জানি না ডেকেছে কিনা, ডাকার কথা না, কিন্তু তারা তাদের মতো আমাকে চ্যানেল আই আমাকে দেখেছে, চ্যানেল আই। আচ্ছা,
যে 71 আমার টিভিটা ডিবেট যেদিন ছিল সেটা 9টায়, আর চ্যানেল আই আমাকে ডেকেছিল 8:30টায়। তো আমি সেটাকে রিফিউজ করে দিয়েছি দুটো কারণ। এক, আমার ব্যস্ততা। দ্বিতীয় কারণ, যে স্যাটেলাইট চ্যানেল গুলো আমাদের প্রয়োজনে কখনো আসে না, আমাদেরকে ডাকে না। তো তাদের প্রয়োজনে আমি যাবো কেন? এই জন্য জি আমি দেখ চ্যানেল আই আমাকে সাংবাদিক ডেকেছে, আমি সেটা রিফিউজ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো সেটাই বলছিলাম যে আমার মনে হয় তারা তাদের মতো তাদের, ধরুন মাঝে মধ্যে যদি নিয়েও যায়, আমি মামুনুল হুজুরকে একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল 71 টিভি, সেখানে তাকে ওই সময় ছিল সামিয়া জামান সহ কয়েকজন তাকে এমন ভাবে ঘিরে ধরেছে, আপনি নিশ্চয়ই সেই অনুষ্ঠানটা দেখেছেন। সেখানে শাহরিয়ার কবির, সামিয়া, তারপরে আরো কয়েকজন, তাদের সুনির্দিষ্ট কিছু গেস্ট তাদের থাকে। ওই যে আপনার ওই দিন একজন ছিল যে মানে নাস্তিকদের যিনি লিডার, আপনার সাথে যিনি আপনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অবমাননার জন্য আপনার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, ওনার পরিবারে কতজন মুক্তিযোদ্ধা আছে একটু খোঁজ নেবে। যাই হোক হুজুর, আমি এখন আপনাকে যেই প্রশ্নগুলো করব সেটা হচ্ছে যে কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার আপনার ব্যাপারেও, যেহেতু আপনি একটি আহ, মানে আপনি হয়তো আপনার জায়গায় থেকে জানেন না যে বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে কতটুকু স্বপ্ন দেখে। আপনার আপনার এই যে একজন আহ, আলেম যেভাবে ওরা হয়তো শাহরিয়ার কবির যেদিন আপনার সাথে লাইভে এসেছিল, তিনি মনে করেছিলেন মোল্লা আসবে কি হবে, উনি হয়তো কিছুক্ষণ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম টাইম বলে তারপর চলে যাবে, আমি আমার মতো ওনাকে ধুইয়া দেবো, যেহেতু আমি বিরাট বড় সাংবাদিক ছিলাম, গবেষক ছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে উনি একজন মুরগির মতোই বসেছিলেন চুপ করে আপনার বক্তব্য শুনে। এবং আমি জানি না, আপনি বলতে পারবেন যে লাস্ট যেদিন সাগর ভাইয়ের যে প্রোগ্রামে আপনি গিয়েছিলেন, আমার মনে হয় সেখানে শাহরিয়ার কবিরকে বলা হয়েছিল, উনি আসেন নাই বোধহয়। আমার আমার মনে হয় এটা, আমি কিন্তু জানি না, আপনি আমাকে বলেন না, আমার মনে হয় উনি আসেন নাই। অতএব সেই জায়গা থেকে আপনার কিছু বক্তব্য আমার আগে চোখে পড়েছিল। যেমন আমি নিজেও কিন্তু আপনাকে নিয়ে একসময় সমালোচনা করেছি আমার একটা অনুষ্ঠানে, আপনি দেখেছেন কিনা জানি না। সেটার কারণ ছিল আপনি ডক্টর জাকির নায়েককে আপনি একটা করেছেন, এবং আমি তারপরে অবশ্য এরই মধ্যে আপনার কাছে আমি কোনো প্রশ্নের উত্তর চাচ্ছি না, আমি আপনার বক্তব্য শুনেছি। আপনি ডক্টর জাকির নায়েক সম্পর্কে পরে আপনি আপনার মতো করে আবার বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। সো আপনার ওই জায়গাটা পরিষ্কার হয়েছে, কিন্তু আপনার ভেতরে কি কোনো পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো নিয়ে? যেহেতু আপনি একসময় ডক্টর জাকির নায়েকের সমালোচক ছিলেন, এখন আপনি তার আবার প্রশংসা করছেন, এই জিনিসগুলোর মাঝখানে কি কাজ করেছে? জি, না, আমার যে অবস্থান ছিল তা থেকে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হয়নি। বরং বিষয়টি হচ্ছে যে শুধু জাকির নায়েক সাহেব নয়, আন্তর্জাতিকভাবে জাকির নায়েক সাহেব বা বাংলাদেশেও যারা যেসব স্কলার বা বক্তাগণ ভুল বক্তব্য দিয়েছে এবং তাদের অনেকের বক্তব্য কুফরের সীমা পার হয়েছে, আমি একজন মুসলিম হিসেবে, বা জানি না আল্লাহ তাআলা আমাকে আলেম হিসেবে কবুল করেছেন কিনা, আমার ইমানি দায়িত্ব হিসেবে আমি তাদের ভুলগুলোকে তুলে ধরেছি কোরআন সুন্নাহ দিয়ে। এবং অনেকেই বক্তব্যগুলো মেনে নিয়েছে, অনেকে তওবা করেছে, অনেকে মেনে নেওয়ার পর হয়তো বা তওবা করেনি। আমি যে ফাতোয়াগুলো বিগতকালে দিয়েছি তার উপরই আমি অটল এবং অবিচল আছি। জাকির নায়েক সাহেবকে নিয়ে আমার যে বক্তব্য, যে কম্পারেটিভ রিলিজিয়ানে তিনি পৃথিবীতে উল্লেখযোগ্য কয়েকজনের একজন। তো ওনার যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন ছিল, আমাদের আপত্তি ছিল, যে বিষয়গুলো আমরা তুলে ধরতাম ওনাকে খণ্ডন করার জন্য, তুলনামূলক ধর্মতত্ত্বে উনি যে কাজ করছেন তা খুবই প্রশংসনীয়। সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই, এবং আমরা চাই সারা বিশ্বব্যাপী তুলনামূলক ধর্মতত্ত্বে কথা বলে তিনি ইসলামের মহাসত্যতা ও শ্রেষ্ঠত্বকে তুলে ধরুন। এতে আমাদের মুখ উজ্জ্বল হয় এবং অন্যান্য মানব রচিত মিথ্যা আশ্রিত বিকৃত ধর্মগুলোর অসারতা মিথ্যা তুলে ধরুন। এই কাজটি উনি করেছেন 2007 সাল পর্যন্ত। এবং ওনার সম্পর্কে আপনার ইতিহাস জানা আছে কিনা আমি জানি না। উনি কিন্তু নায়েক পরিবারের সন্তান, আর নায়েক পরিবার হচ্ছে শাফি মাযহাবের অনুসারী। উনি নিজেও ছিলেন শাফি। 2007 সাল পর্যন্ত এককভাবে তিনি কম্পিটিটিভ রিলিজিয়নে কাজ করেছেন। 2007-এর পরে তিনি দেখা গেল মাযহাবগত বিভিন্ন মাসালা নিয়ে ফতোয়া দেওয়া শুরু করলেন, যেমন তারাবির নামাজ 20 রাকাত না পড়লেও চলে, একটু লিবারেল ফতোয়া দিয়েছেন, রফে আদান করলেও চলে, হাত বুকের উপর বাঁধবে। এই কথাগুলোর দ্বারা আমাদের দেশে জনমতে ব্যাপক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গিয়েছিল বাংলাদেশে। তাহলে কি আমরা এতদিন ভুল করেছি? যারা হানাফিগণ আমরা রফে আদান করতাম না, আমরা 20 রাকাত তারাবি করতাম, সেটা সংশোধনের জন্য জাকির নায়েক সাহেবের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ আমাকে করতে হলো। কিন্তু যখন
শাহরিয়ার কবির হুজুর জাকির আপনার নায়েক সাউন্ডে প্রসঙ্গে বোধহয় আমি আবার দর্শকের কমেন্ট পড়ছি, আমি দেখছি যে তারা আবার বলছেন যে আপনার সাউন্ডে বোধহয় আবার একটু সমস্যা হচ্ছে, একটু কি দেখবেন কোনো? সাউন্ডটা সমস্যা হচ্ছে দেখো। জি, এখন বোঝা যাচ্ছে? জি 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 বোঝা যাচ্ছে, জি। জি জি, একটু কাছ থেকেই তাহলে বলি। তো তো জাকির নায়েক সাহেবের যখন ওই শাহরিয়ার কবির এই নামে তাকে কেউ চিনে না এখন বাংলাদেশে, মানে আপনি তো বুঝতে পারছেন, সে যখন ডিবেটে আসলো এবং জাকির নায়েক সাহেবের বিষয় তুললো, তখন আমার কাছে আমার কৌশল পরিবর্তন করতে হলো যে জাকির নায়েক সাহেবের কি ভুল ত্রুটি এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু স্বীকৃত কোনো ইসলাম বিরোধী নাস্তিকের কাছে ডক্টর জাকির নায়েককে ছোট করার মানসিকতা আমার নেই। সেজন্য আমি তার ওই তুলনামূলক ধর্মতত্ত্বে তার যে অর্জন, তার যে সুনাম, সেই দিকটিকে লক্ষ্য করেছি। এবং গত ডিবেটও আপনি দেখেছেন, হোলি আর্টিজানের বিষয় যখন এসেছে তখন আমি জাকির নায়েক সাহেবের বিষয়টা স্পষ্ট করে দিয়েছি। তার মানে এই নয় যে আমি আমার অবস্থান থেকে বা ফাতোয়া থেকে বিচ্যুত হয়েছি বা চেঞ্জ হয়েছি। এটা হচ্ছে যে সিচুয়েশনকে লক্ষ্য করে আমার যেটা বলা দরকার সেটা আমি বলেছি। এবং এখনো আপনি জানেন বাংলাদেশে অনেক বক্তা আছে যারা এখনো ঢালাও ভাবে আমার সমালোচনা মাঠে ময়দানে করে চলছে, কিন্তু আমি আমার আইটি জোন এবং আইটি জোনকে বলে দিয়েছি তাদের কারোই প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। কারণ দেখা যাচ্ছে তারা মন্তব্য করে যাচ্ছে, সেটা করে যাক, একদিন তারা তাদের ভুলটা বুঝবে। কিন্তু এখন যদি আমরা পাল্টা তাদের জবাব দিতে যাই তাহলে সুযোগটা নিবে ইসলাম বিরোধী শক্তি। আর যেহেতু আমি দেখতে পাচ্ছি 2 বছর যাবত আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশে খুব বেশি বেড়ে গিয়েছে, ইসলাম বিরোধী চক্রগুলো একের পর এক চেষ্টা করে যাচ্ছে ইসলামপন্থীদেরকে সাহায্য করার জন্য, সেজন্য এটা আমার কৌশলগত একটা পরিবর্তন যে আমাকে কে গালি দিল, আমার কে বিরোধিতা করলো, আপাতত তা আমি দেখবো না, সময় সুযোগ হলে কাছে ডেকে সংশোধন করব কিংবা সংলাপের মাধ্যমে সমাধান করে নিব। মৌলিক ক্ষেত্রে আমরা এখন ঐক্যবদ্ধ থাকব, শাখা প্রশাখাগত বিষয়ে আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব থাকতেই পারে, সেটা সংলাপের মাধ্যমে আমরা সমাধান করব। এটা আমার কৌশলগত পরিবর্তন। আর জাকির নায়েক সাহেবের বিষয়টা কেন সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিয়েছি। না, আমি সেই জায়গাতে আপনার কে কোনটা ফতোয়া দিচ্ছে এই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা কিছু মানুষের বাংলাদেশে ধরুন সাবেক যে ধর্মমন্ত্রী ছিলেন তিনি মারা গেছেন, এবং বিশেষ করে আহ, আহ, কুয়াকাটা সহ কয়েকজন আমি ওনাদেরকে সো কল্ড আলেম বলি, কারণ যারা কোরআনের মিথ্যা ব্যাখ্যা দিতে পারেন এবং ওনাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে যে আহ, আপনি জানেন সেই বিষয়গুলো, যে ওনার ছোট ভাই এবং উনি দুইজনের বিরুদ্ধেই আরেকজনের স্ত্রীকে তাদের সাথে অবৈধভাবে সংসার করছে, এরকম অভিযোগ আছে, আমি জানি না সেগুলো সত্য কিনা। তো এই ধরনের অভিযোগ যাদের আছে এবং যারা বিভিন্ন সময় তাদের যে কথাবার্তা সেগুলো, মানে তাদের ওয়াজ মাহফিল মানেই হচ্ছে গিয়ে আরেকজন আলেমকে কটাক্ষ করা, আরেকজন আলেমকে নিয়ে বাজে ভাষায় কথা বলা, এগুলো হচ্ছে গিয়ে তাদের মূল অস্ত্র ওয়াজের। তো সেই জায়গাগুলোতে আমরা আপনাকে অবশ্যই দেখি নেই। আমার কথা হচ্ছে যে একজন আলেমের কে কোন মাযহাবে কি নিয়ে তার বিতর্ক, সে জোরে আমিন পড়বে, আস্তে আমিন পড়বে, এই জিনিসগুলো আপনারা একান্তে আপনাদের, আমাদের ওইটা বোঝার সেই জ্ঞানও নেই, আমরা সেটা বুঝতে চাইও না, ওইটা আপনারাই ঠিক করবেন, আমরা চাই। কিন্তু ডক্টর জাকির নায়েক আহ একেবারে ইহুদিদের দালাল, ও কোরআন শরীফ পড়তে পারে না, ওর কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। আহ আমি তো আমরা তো যারা ওনার বক্তব্য শুনি, উনি তো হাফেজ একজন, শুধু হাফেজ না, একজন হাফেজ হয়তো হঠাৎ করে এভাবে বলতে পারবেন না যে ওই সূরার মধ্যে অত নাম্বার আয়াত অত নাম্বার, এভাবে বলতে পারবেন না। উনি মানে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামত ওনার মধ্যে আল্লাহ দিয়েছেন। তো ওনাকে যেভাবে বলা হয় কিছু আলেম আমাদের দেশের, যে ওনাকে মানে কোরআন, মানে একজন আলেমের কথা শুনছিলাম আমি কালকে, আমি একটা প্রোগ্রাম করছি এই বিষয়গুলো নিয়ে, উনি বলছেন যে ডক্টর জাকির নায়েক যে কিনা কোরআন শরীফ পড়তে পারে না ঠিক মতো, ও আবার আরেকজনের ইমান নিয়ে চিন্তা করে কেন, ও তো মুসলমানের খাতায় নাম থাকবে না। মানে কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, মনে করেন আমি কোনো কোরআন শরীফের আমি কিছুই বলতে পারি না, আমি বিসমিল্লাহির রহমানির রহিম এটাও পারি না, আমি কি নামাজ পড়তে পারবো না? তো নিষেধ নাই তো। সো সে তাকে মুসলমানই থাকতে পারবে না এরকম ফতোয়া দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনার একটা গঠনমূলক বক্তব্য চাচ্ছি। আপনি একা না, মানে দেখুন, যারা এগুলো করছে আমাদের জি আমাদের দেশে বলা ঠিক না, কোনো আলেমের সমালোচনা আমি কখনো করি না, করব না। তবে
ইন্ডিভিজুয়ালি কোনো আলেম যদি ভুল বক্তব্য দেয়, ব্যাখ্যা দেয়, আর সেটা যদি শিরক কুফর হয়, সেটার জবাব আমি দেই, আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দিব। কিন্তু আমাদের স্টেজগুলোতে যে বিষোদগার, এক আলেমকে নিয়ে আরেক আলেমের বিষোদগার, এই কাদা ছোড়াছুড়িটা কেন হচ্ছে, এটা কয়েকটা কারণ আমি খুঁজে পেয়েছি। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। কারণটা হচ্ছে যে আমাদের দেশের যারা স্কলার বা বক্তা, স্কলার তো সবাই না, বক্তাই অধিকাংশ, ওনারা মূলত আহ দেখা যায় ব্র্যাকেট বন্দি কোন একটা মাসলাকের বা কোন একটা দলের হয়ে কাজ করছেন বাংলাদেশে। সামগ্রিকভাবে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত তার ময়দানে পৌঁছাচ্ছেন না। তবে তাদের দ্বারা উপকার হচ্ছে না তা না, যতটুকু কথা তারা কোরআন হাদিস থেকে বলছেন সেটা জাতি উপকৃত হচ্ছে। তার এখলাস আছে না নাই সেটা হিসাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। তো এই মাসলাকগত কারণে দেখা যায় এক স্টেজে আরেকজন আলেমের সমালোচনা হয়ে থাকে, আরেক স্টেজে আরেক আলেমের সমালোচনা হয়ে থাকে। কিন্তু আপনি কি একটি জিনিস লক্ষ্য করেছেন, যেভাবেই হোক আমরা প্রচেষ্টা চালিয়েছি, আল্লাহ আমাদের সফলতা দিয়েছেন। 2 বছর বাংলাদেশের স্টেজগুলোতে কাদা ছড়াছড়ি ও একজন একজনকে গালিগালাজ করা যে অনেকটাই বন্ধ হয়েছে, তাকে লক্ষ্য করেছেন আপনি? অবশ্যই এই জায়গায় আমরা কাজ হুজুর আমার কিছু অবজারভেশন আছে। আপনি কাদা ছোড়াছুড়ি যারা করেছেন, বিশেষ করে যারা সবচাইতে এক্সট্রিম লেভেলে যারা কাদা ছোড়াছুড়ি করেছেন, যেমন আমি একজনের কথা বলতে পারি, মিজানুর রহমান আজহারী। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি যখন বাংলাদেশে ছিলেন, তাকে নিয়ে প্রতিদিনই তাদের ওয়াজের মূল টার্গেটই ছিল ডক্টর মিজানুর রহমান আজহারী। কিন্তু সেই মিজানুর রহমান আজহারী কিন্তু দেশে নাই, তো সমালোচনা করবে কাকে নিয়ে? আমাদের আরেকজন প্রিয় আলেম আছেন, আপনার মুফতি আমির হামজা, তিনি জেলে আছেন। আপনার বিষয়ে আমি একটা ঘটনা জানি, সেটা দর্শকের সামনে বললাম না, আপনি নিজেও তো চাপে আছেন। সো মানে আপনাদের তো মানে কথা বলার জায়গাটা তো মানে লিমিট করে দেওয়া হয়েছে। সেই জায়গায় সেই ইয়েটা করবে। আবু তোহা মোহাম্মদ আদনান তিনি এখন মোটামুটি আছেন, তাকে নিয়েও এখন ধরেন ওই যে একজন মুরব্বী, ওনার নামটা আমি জানি না, উনি বলছেন যে ইংরেজি পটর পটর ইংরেজি বলে, হ্যাঁ, ইংরেজি লন্ডনের জুতা সেলাই ওরাও ইংরেজি বলে। আরে ভাই, আপনি ইংরেজি পারেন না এটা আপনার দুর্বলতা। কেউ যদি নাকি 10টা ভাষা পারে সেটা তার সফলতা, এটা আপনার ব্যর্থতা। আপনি বুঝেন না, আপনি জানেন না। আপনি যদি ইংরেজি না বুঝেন, আপনার একটা আলোচনায় আমি শুনেছি যে আপনি বলছেন যে বিবর্তনবাদ নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হচ্ছে। এখন বিবর্তনবাদ যদি আপনি মনে করেন বুঝতে যান, আপনাকে ডারউইনের মতবাদ পড়তে হবে। ডারউইনের মতবাদ পড়তে হলে আপনাকে অনেকগুলো জিনিস পড়তে হবে, সেখানে জীববিজ্ঞানের বিষয়ে কিছু জ্ঞান থাকতে হবে, তো পদার্থবিজ্ঞানের উপরে কিছু জ্ঞান থাকতে হবে। এখন আমাদের মাদ্রাসাগুলো, বেশিরভাগ মাদ্রাসা, ধরেন কমি মাদ্রাসার কথাই বলি, তারা কি আসলে, তাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যামিবা কি, প্রোটোজোয়া কি, ব্যাকটেরিয়া কি, তো সে তো জানে না। মানে আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো তাদের জানা উচিত। এখন আহ আবু তোহা মোহাম্মদ আদনান সে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দেয়, আপনি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দেন। এখন এগুলোকে তারা জানে না, এই জন্য তারা যদি আপনাদেরকে থামানোর জন্য, যে ওয়াজ করলে শুধু ওয়াজই করতে হবে, মেয়ে মানুষ পর্দা করে না, এগুলো নিয়েই থাকতে হবে, আর কোনো কিছু নাই, আর বিজ্ঞান টিজ্ঞান এগুলো আলাদা যারা পড়ানোর দরকার তারা পড়াবে। যেই কারণেই আজকে বাংলাদেশে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এডুকেশনের যে অধ্যায়টা পড়ানো হচ্ছে, সেটা আপনি আমার মনে হয় খুব সুস্পষ্ট ভাবে জানেন। আপনার একটা বক্তব্যে আমি শুনেছি এই কথাগুলো। সেই বিষয়গুলো নিয়েও, যে আমি শুধু 116 জনের এইটাও না, সবচাইতে বেশি বাংলাদেশে নাস্তিক তৈরির যে কারখানা, সেটা আমি মনে করি আমাদের বর্তমান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পাঠ্যপুস্তক, যেই নারায়ণ চন্দ্র সাহা এবং জাফর ইকবালদের নেতৃত্বে যে পাঠ্যপুস্তকগুলো করা হয়, সেখানে তারা সুপরিকল্পিতভাবে বিজ্ঞানের নামে এই বিবর্তনবাদ পড়ানো হচ্ছে। অথচ এই বিবর্তনবাদ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ, ইসরায়েলের মতো বিজ্ঞানে এগিয়ে থাকা দেশে নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়াতে নিষিদ্ধ, তুরস্কে নিষিদ্ধ, মুসলমান দেশ প্রায় সবগুলোতে, সৌদি আরব সহ সব জায়গায় নিষিদ্ধ। অথচ একটা ভ্রান্ত মতবাদকে আমাদের দেশের মানুষদেরকে শেখানো হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে বিজ্ঞান। এখন একটা শিশু, সে যখন, আমরা কিন্তু পৃথিবীর সবাই মানে বাইবন মুসলমান, আমরা যারা এখন মুসলমান, কতজন মানুষ কনভার্টেড মুসলমান হয়? এখন আমি যদি নাকি ধরেন আমার মধ্যে যদি একবার সন্দেহ ঢোকে যে আমার পূর্বপুরুষ ছিল শিম্পাঞ্জি, গরিলা কিংবা ওরাংওটাং, আমার ইমান কিছুটা হলেও তো হুজুর দুর্বল হবে। আর সেটা যদি হয় বিজ্ঞান বইয়ে লেখা, সেই ইমান তো দুর্বল হবে। আমাদের দেশে নাস্তিক তো আর এমনিতেই তৈরি হচ্ছে না, আমরা তো এমনিতেই প্র্যাকটিসিং মুসলিম না। তার উপরে যদি আমাদের ইমান ধ্বংস করে দেয়া হয়, সেটার ভয়াবহতা কি হতে পারে আমরা
এই গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে আপনার সাথে বক্তব্য নিজুম মজুমদার এদের বক্তব্যে আমরা শুনি, তাদের মূল টার্গেট হচ্ছে আপনার সেদিন বক্তব্যে দেখুন আপনার শুরুটাই করেছে তুরিন আফরোজ, আপনি কেন অন্য ভাষায় কথা বলেন, আপনি কি বলেছেন অন্য ভাষায় সেটা কিন্তু সে জানে, অতএব ওদের মূল সমস্যা কোরআন হাদিস এগুলোতে। তো আপনি তো আর স্প্যানিশ ভাষায় কথা বক্তব্য শুরু করেন না, আপনি তো দোয়া দুরূদ দিয়েই শুরু করবেন, আপনার যেটা স্টাইল সেটা তো আপনার মতে করবেন, আল্লাহর প্রতি প্রশংসা জানিয়ে তারপরে আপনি আপনার বক্তব্য শুরু করবেন। হুজুর, এই বিষয়গুলো নিয়ে যে আমাদের এই যে পাঠ্যপুস্তকে যে বইগুলো পড়ানো হচ্ছে এগুলো জি নিয়ে জি আপনি ইলিয়াস সাহেব, সচেতন করবেন কিনা? হ্যাঁ আমি বলি, আপনার প্রথম কথাটার একটু পরিষ্কার করে দিচ্ছি। আপনি যেসব বক্তার কথা বলেছেন তাদের বিভিন্ন বক্তব্য যা কুফর ও শিরক হয়েছে, আমি তার প্রতিবাদ করেছি গঠনমূলকভাবে, দলিল ভিত্তিক, এবং তারা অনেকেই তা মেনেও নিয়েছে। এবং আপনি যে সবার পরে যার নামটি নিয়েছেন, অল্প বয়স্ক তরুণ স্কলার, সে কিন্তু লাইভে এসেও তার ভুলটা স্বীকার করেছে। দেখুন, আমাদের উম্মাহের প্রতিরক্ষার জন্য আমাদের দুই দিক লক্ষ্য রাখতে হবে। অভ্যন্তরীণ দিক থেকে যেন আঘাত না আসে, বাহির থেকেও আঘাত না আসে। কাফের মুশরিক, অ্যাথিস্ট, কমিউনিস্ট, নাস্তিক, বেঈমান যারা, তারা আমাদের বাহির থেকে আঘাত করে। আর আমাদের ভিতরে থেকে অনেকেই ভুলে হোক বা ভুল ব্যাখ্যার কারণে হোক, ভুল কথার কারণে হোক, অনেক সময় তাদের কথা আমাদের উপর আঘাত আসে, আমাদের ইমান ও আকীদার উপর। সেখানে ঐক্যের দোহাই দিয়ে চুপ থাকার কোনো সুযোগ নেই। তখন দেখা যাবে অবাধে বক্তব্যগুলো স্কলারদের মাধ্যমে হবে, যা ইসলাম বিরোধী, শিরক এবং কুফর। বাকি আপনি যেসব বক্তার কথা বলেছেন, তারা দেখা গিয়েছে বিভিন্ন স্টেজে বিভিন্ন বক্তাদের নিয়ে সমালোচনা করছে। সেটা কেন তারা করেছে সেটা তাদের বিষয়, সেটা জবাব তো আমি দিব না, সেটা তারাই দিতে পারবে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে আমাদের দেশে আহ আপনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, এই শিক্ষা ব্যবস্থা নিয়েও আমি বিশেষ করে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের বিরুদ্ধে, আপনি দেখবেন আমি অনেক সেমিনার করেছি 2 বছরে, এবং বাংলাদেশের সমস্ত আলেম যারা আছে তাদেরকে আমি বলেছি বিবর্তনবাদের বিষয়টি বলতে। কিন্তু আপনি অবাক হবেন, আপনি নিজে অনুধাবন করেছেন বিবর্তনবাদ একেবারে নাস্তিকতার মূল। কিন্তু যে স্কলারদের নাম নিয়েছেন তারা কোনোদিনও বিবর্তনবাদকে খণ্ডন করার মতো 10 মিনিট বক্তব্য দেয়নি। কেন? তাদের তো বিবর্তনবাদ একটি নাস্তিকতার মূল, সেটা খণ্ডনও কিছু বক্তব্য দেওয়া উচিত ছিল। অন্যান্য আলেমরা তাদের বিরোধিতা করেছে, যাদের নাম আপনি নিয়েছেন, হয়তোবা সেটা অন্য কারণে করতে পারে। কিন্তু যে স্কলারদের নাম নিয়েছেন তারাও দেখা গিয়েছে যে তাদের বক্তব্যের মাধ্যমে চিরাচরিত যে নিয়ম চলে এসেছে, যেমন একজন তার বক্তব্য দিয়েছে কোরআন শরীফ দেখে দেখে তারাবি চলবে। আপনি দেখেছেন লাইভে এসে আমি কোরআন সুন্নাহ থেকে দালিলিক জবাব দিয়েছি, দেখে দেখে তারাবি পড়লে হবে না, এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। একজন বলেছে যে আপনার তৃতীয় বিশ্ব ইমাম মাহদী অত সালে বের হবে, ডেট ঘোষণা করেছিল 2021-এ বের হবে, এখন 22 চলতেছে। এইসব স্কলারদের কথায় তো জনমতে ব্যাপক সন্দেহ সৃষ্টি হবে। এগুলো তো অবশ্যই আমাদেরকে পরামর্শের মাধ্যমে থামানো উচিত। একজন বলে ফেলেছে যে করোনার তিনি ট্রিটমেন্ট পুরো পেয়ে গিয়েছেন এই সূত্রে। আমি মনে করি আমাদের স্কলারদের কথাটা এতটা ব্যালেন্সড হওয়া উচিত, এতটা দলিল ভিত্তিক ও যাচাই ভিত্তিক হওয়া উচিত, যেন নাস্তিক মহল আমাদেরকে ট্রল করতে না পারে। কারণ একজন আলেম মানি তিনি ইমানদার, তিনি চরিত্রবান, তিনি সব বিষয়ে সচেতন ও যোগ্য। আপনাকে বিজ্ঞান পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দরকার নেই। আমি সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম স্কুল কলেজে, মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সায়েন্স ডিপার্টমেন্টের বাইরে আমি ব্যক্তিগতভাবে অর্থনীতি পড়াশোনা করি, পররাষ্ট্রনীতি পড়াশোনা করি, রাজনীতি পড়াশোনা করি। সবচেয়ে আমার এখন কোরআন ও সুন্নাহের বাহিরে, ইসলামী বইয়ের বাইরে সবচেয়ে পড়তেই মজা লাগে পলিটিক্যাল সায়েন্স, সেটা আমি পড়ে থাকি। আর সেটা কখন পড়ি আমি, এটা আপনাকে বলি, একটা অভিজ্ঞতা আমি বলি। আমি যখন কোরআন হাদিস পড়ি ও পড়াই, তখন আমি ওযু গোসল করে সর্বোচ্চ পবিত্র অবস্থায় স্টাডি করি এবং পড়াই। মাহফিলে গেল এভাবে আমি পড়াশোনা করে যাই। কিন্তু অন্য সাবজেক্ট গুলো আমি আমার এক্সট্রা টাইমে পড়ি। আমি ঘুমাতে গেলাম, দেখা যাচ্ছে আমার ঘুম আসতেছে না, আমি অনার্স মাস্টার্স এর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে থাকি। একদিন ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না, আমি একটা অর্থনীতির একটা বই নিয়ে পড়তে থাকি। তো আলেম ওলামা যারা এই বিষয়গুলো জানেন না, এগুলো জানার জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজন নাই, তার একটু পড়লেই হয়, বা বড়দের কাছ থেকে একটু গাইড নিলেই হয়। পড়াশোনা করার মাধ্যমে জ্ঞানের পরিধি বিস্তৃত করা যায়।
বিবর্তনবাদ নিয়ে আমি 2 বছর যাবৎ মাঠে ময়দানে বলে আসতেছি যে আমাদের দেশে বিবর্তনবাদ যেভাবে পড়ানো হচ্ছে, ডারউইনিক বিবর্তনবাদ, এটা নবম শ্রেণী থেকে শুরু করে নবম দশম শ্রেণীর সমাজ বইতে আছে, সমাজ বিজ্ঞানে, আর বিজ্ঞান বইতে তো আছেই একেবারে গ্রাজুয়েশন পর্যন্ত, এবং এটাকে বাধ্যতামূলকও করা হয়েছে। আমি বলেছি আগামী 10 বছর পর বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ বিরোধী যে লেসন্স গুলো আছে, বিশেষ করে ডারউইনবাদকে যদি পরিবর্তন করা না হয়, তাহলে 10 বছর পর মসজিদ থাকবে, নামাজ পড়ার মুসল্লি থাকবে না, মাহফিল হবে, শ্রোতা থাকবে না, এবং মাদ্রাসা থাকবে, ছাত্র থাকবে না। তাহলে এই যে এত শত শত মডেল মসজিদ হচ্ছে বাংলাদেশে, মসজিদ থাকবে ঠিকই, মুসল্লি তো থাকবে না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা না যায়। এই ব্যাপারে আমি দেশের আলেম সমাজকে যতটুকু সচেতন করার দরকার করেছি, এবং আমাদের বক্তব্যগুলো এনএসআই ও ডিজিএফ এর মাধ্যমে সরকারের ঊর্ধ্বমহল পর্যন্ত পৌঁছেছে। এখন আমাদের এই শিক্ষা সংস্কারের জন্য, ইসলাম বিরোধী শিক্ষা, ইসলামের সাথে দ্বন্দ্বপূর্ণ শিক্ষাগুলোকে বাদ দেওয়ার জন্য আমাদের উচিত ছিল ওলামায়ে কেরামের সমন্বিত প্রয়াস। অর্থাৎ সবাই একসাথে কথা বলবে, কথাগুলো গভর্নমেন্টকে বলবে যেটা পরিবর্তন করতে হবে। যদি এটা পরিবর্তন না হয়, বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা বেড়ে যাবে, ধার্মিক লোক খুঁজে পাওয়া যাবে না। তখন কি হবে? মুসলিম অধ্যুষিত বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হারাবে তাই নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। সেই জন্য আমি আমার অবস্থান থেকে, আমাদের সংগঠনের ব্যানার থেকে, আমার অবস্থান থেকে, জুমার মিম্বর থেকে, বিভিন্ন মাহফিলের মঞ্চ থেকে ও মহাসমাবেশগুলো থেকে আমি বলে যাচ্ছি। তবে এটা আমার দুঃখ যে যত জোরালো ভাবে বলা উচিত কথাগুলো, আমাদের দেশের অন্যান্য স্কলার যারা, যাদের নাম নিয়েছেন, তারা হোক বা অন্যরা হোক, যে ঘরানার হোক, তারা সেভাবে কথাগুলো বলছেন না। আমি যেটা মনে করি যে সকল মহল থেকে যে কথাটা হয়, সেটা যে প্রধানমন্ত্রীর কাছে নাও যায় সরাসরি, সে যদি নাও দেখে ভিডিওগুলো, অন্তত এনএসআই ও ডিজিএফ এর মাধ্যমে তার কাছে রিপোর্টটা বারবার যাবে। তখন অন্তত রাজনৈতিক ফায়দা বা স্বার্থ ঠিক রাখার জন্য তারা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়। সবসময় কোনো দাবি আদায় করার জন্য বা আমাদের স্বার্থ আদায় করার জন্য মিছিল করতে হবে, মাঠে নামতে হবে, তা নয়। অন্তত আমাদের প্রতিটি ঘরানা থেকে ভয়েস দেওয়া উচিত, বলা উচিত। এবং আপনি আরো মজার বিষয়, বিবর্তনবাদ নিয়ে বাংলাদেশের যারা বই লিখেছে, আপনি তাদের নামটা নিয়েছেন একটু আগে, তাদেরকে সরাসরি আমি চ্যালেঞ্জ করেছি যে কোনো আলেম লাগবে না, ইসলামপন্থী লাগবে না, বিবর্তনবাদ নিয়ে আমি বসবো। কোরআন সুন্নাহ ও মডার্ন সায়েন্সের আলোকে বিবর্তনবাদ সম্পূর্ণ, ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, একটা বৈজ্ঞানিক মতবাদ নয়, বরং ডারউইনের একটি কাল্পনিক, ভিত্তিহীন, মন গড়া, কল্পনা প্রসূত মিথ্যা থিসিস, এটা আমি প্রমাণ করবো। তারা এখন পর্যন্ত কেউ আসে নাই। এবং আমি যতটুক শুনতে পেরেছি, আমার আরেকজন বলেছে যে আমাদের সাইফুর সাগর সাহেব ফেস দ্য পিপলে একটা বিতর্কের ব্যবস্থা করতে চাচ্ছেন বিবর্তনবাদ নিয়ে। কোন এক ডক্টর, তিনি এই দেশে না বিদেশ থাকেন, তিনি বসার সম্মতি দিয়েছেন। বাকি আমি বলবো যে বাংলাদেশে ঐক্যের জন্য সর্বাত্মক কাজ আমরা করে যাচ্ছি, বাকিদের সদিচ্ছারও প্রয়োজন আছে। এক পক্ষে কাজ করে গেলে ঐক্য হয় না। ঐক্যের জন্য আমাদেরকে এক জায়গায় বসতে হবে, এবং আমাদের মধ্যে, আমি বলে যাচ্ছি এখন কয়েক বছর যাবতই বলছি যে আমাদের মধ্যে শাখা প্রশাখাগত যে দ্বন্দ্ব আছে, সেটা আমরা সংলাপের মাধ্যমে সমাধান করে নিলেই সবচেয়ে ভালো হবে। বলা যেতে পারে যে এই প্রয়োজনটা আমি 2 বছর আগ থেকে অনুভব করলাম, আরো আগে কেন করিনি? তার জবাব একটাই, 2 বছর আগের যে সিচুয়েশন এবং এখনকার বাংলাদেশের সিচুয়েশন, জিও পলিটিক্স এর কারণে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে ইসলামের সুমহান স্বার্থ রক্ষার জন্য, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য প্রথমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, বিদেশি আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে হবে। আর সেজন্য সকল মাসলাকের ঐক্য শুধু না, বরং রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপির ঐক্য হওয়া উচিত। সেজন্য বিএনপিকেও ছাড় দিতে হবে, আওয়ামী লীগকেও ছাড় দিতে হবে। কোন দলেরই একগুঁয়েমি চলবে না। একটি জাতীয় ঐক্য ছাড়া আমরা সামনে যে ভয়ঙ্কর একটি পরিস্থিতি বাংলাদেশে আসতেছে, আমি বাংলাদেশে থেকে এগুলো সব বলতে পারবো না। আপনি আছেন যেখানে, সেখান থেকে হয়তো বলতে পারবেন। আর বিষয়গুলো যেহেতু আপনি খুবই আলহামদুলিল্লাহ প্রিয় একজন সাংবাদিক আমাদের বাংলাদেশিদের কাছে, বাহিরের কথা জানি না, কারণ আমি যতটুকু জানি 54 কোটি লোক বাংলায় কথা বলে, এই অধিকাংশ বাঙালির কাছে আপনি একজন প্রিয় সাংবাদিক হিসেবে, বিদগ্ধ সাংবাদিক হিসেবে এই কথাগুলো জানেন আপনি। অথবা সেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, সেটা কেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষার জন্য,
মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য, মুসলিম জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য এখন ঐক্যের প্রয়োজন। সেজন্য 2 বছর হুজুর, 8 এখন বছর এখন 8 এই বছর জায়গাগুলো আসলে আমার মানে জি আমাদের মতো জায়গা থেকে যতটুকু মানুষকে সচেতন করা দরকার সেটা আমরা করছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি কিছু করার থাকে, যেমন আপনি বেশ কিছু মাদ্রাসা আপনি পরিচালনা করেন। এখন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমি ছোট করে একটু এই এই বিবর্তনবাদ নিয়ে আমি একটা কাজ করছি আর কি, হয়তো এই 3-4 দিনের মধ্যে একটা প্রোগ্রাম আমার যাবে। শুধু বিবর্তনবাদ না, বিজ্ঞানের বিভিন্ন কোরআনের আয়াতের বিভিন্ন ব্যাখ্যা টেখ্যা, আমি কিছু কোরআন শরীফের যে যে আয়াতগুলোতে আমি বিজ্ঞানের ব্যাখ্যা পেয়েছি, সেগুলো নিয়ে আমি আবার আমাদের মুসলিম যেসব আগের যে বিজ্ঞানীরা ছিলেন তারা কি বলেছেন এবং আমাদের মুসলিম বিজ্ঞানীরা কি কি ধরনের ইনভেনশন করেছেন সেগুলো নিয়ে পড়াশোনা করছি। তো সেখানে আমি আপনার বিবর্তনবাদ নিয়ে আমি শুধু দর্শকদের জানা বোঝার জন্য, আর সবারই হয়তো পরিবারে ছোট ছেলে আছে, ভাই আছে, বোন আছে যারা কিনা স্কুলে যায়, তারা কিন্তু এগুলো শিখছে, আমরা হয়তো সেগুলো খেয়াল করছি না, আমরা মনে করছি হ্যাঁ আমরা তো আল্লাহকে বিশ্বাস করছি, কিন্তু আসলে আল্লাহকে বিশ্বাস করা এক জিনিস, আর মন থেকে সেটার উপরে আস্থা রাখা সেটা আরেক জিনিস। আমি বলছি হ্যাঁ আল্লাহ আছেন, আমরা ওই মাইরটার খেয়ে তারপরে এক সময় জান্নাতে যাব, আমাদের সবার মুসলমানদের বেশিরভাগেরই এখন হুজুর ধারণাটা হচ্ছে এইটা। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, দুঃখিত আমার, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে সবারই সচেতন হওয়া উচিত এই জায়গাটাতে। বিবর্তনবাদ যেটা পড়ানো হয় সেটা নিয়ে 2018 সালের জানুয়ারি 26 তারিখে ইউএস জার্নালে বলা হয়েছে যে 1,77,000 থেকে 1,88,000 বছর আগের আধুনিক মানুষের একটা জীবাশ্ম বা ফসিল যেটা সেটা পাওয়া গেছে। অথচ মরক্কোতে। মরক্কোতে, জি। তো এই যে মরক্কোতে পাওয়া গেছে, এখন আমাদের এভলিউশনের আমাদের যেটা থিওরি অফ ডারউইন যেটা পড়ানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আধুনিক মানুষের বয়স হচ্ছে, আমাদের আধুনিক মানুষের আগে ছিল আপনার ক্রোগম্যানন, 30,000 বছর। যে ক্রোম্যাগনন, ক্রোম্যাগননের এই এটা হচ্ছে 10,000 বছর আগে তাদের অস্তিত্ব বিলীন হয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে তার হয়তো 20 বছর বা 30 বছর বা তার আগেরটা যদি নিয়েন্ডারথাল ধরি, নিয়েন্ডারথাল 75 বছর আগে ভ্যানিশ হয়েছে। তো আমরা মনে করতে পারি যে 75 বছর এর বেশি বাংলা এই আধুনিক মানুষের ই না, এর আগে আমাদের বানরের মতো লেজ টেজ ছিল, তারপরে আমরা 4 হাত পায়ে ভর দিয়ে হাঁটতাম। তো সেটা এই মরক্কোতে এটা পাওয়ার পর থেকে সেই ইয়ে যে একেবারে যে ভিত্তিহীন সেটা তারা বলেছে। এবং এরপরে বলছে যে আপনার যুক্তরাষ্ট্রে প্রায় 5,70,000 চিকিৎসক বলেছেন, এটা ইউএস জার্নালে হয়েছে। তারা বলছেন যে চিকিৎসকরা হুজুর, এর মধ্যে সেই সারা পৃথিবীর চিকিৎসকদের একটা নেওয়া হয়েছে, সেখানে তারা বলেছে যে 60 ভাগ, তারা বলেছেন এই মানুষের শরীরে যেভাবে এটা তৈরি করা হয়েছে, এটা একটা অলৌকিক ব্যাপার, এটা ঐশ্বরিক কোনো শক্তি ছাড়া এটা কারোর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা বলেছে 5,70,000। তারপরে জীববিজ্ঞানী কেভিন অ্যান্ডারসন তিনি বলেছেন যে বিবর্তনে প্রথম প্রাণের অস্তিত্ব, যেটা যেমন জীববিজ্ঞানের, আমাদের যারা সায়েন্সে পড়াশোনা করেছে তারা জানে যে জীববিজ্ঞানের মূল যে শর্ত সেটা হচ্ছে প্রাণ আসবে প্রাণ থেকে, প্রাণ কখনো জড়বস্তু থেকে আসবে না। সো যখন প্রাণ লাইফ ফ্রম লাইফ, লাইফ ফ্রম লাইফ, লাইফ এটা ফ্রম নন লাইফ ইজ ইম্পসিবল। রাইট। তো এটা আমাদের জীববিজ্ঞানের প্রধান শর্ত, এটা বিজ্ঞানের শর্ত। সেখানে বিবর্তনবাদ বলছে যে ব্যাকটেরিয়া, তারপরে প্রোটোজোয়া, তারপরে ওই ওরা একটা সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে বলেছে যে এইভাবে এটা চলে গেছে। এবং আষাঢ়ে গল্প। জি, এবং বানরের মতো আমাদের একটা লেজ ছিল আগে, সেই লেজটা এখন নাই, কিন্তু ওরা চিত্র এঁকে দেখিয়েছে। আপনি নবম দশম শ্রেণীর যদি 104 নম্বর পাতায় একটা চিত্র দেখেন, সেখানে তারা বলছে যে কক্সিক্স নামক একটা অঙ্গ, সেটা জাফর ইকবালদের পেছনে হয়তো পাওয়া যাইতে পারে, ওনারা বলেছেন যে এটা নাকি আছে ওইখানে, এখনো লেজের এই অংশ বিশেষ মানুষের ওই পেছনে ওই জায়গাটায় আছে, চিত্র এঁকে দেখিয়েছে তারা। আমি এটা নিয়ে প্রোগ্রাম করছি তো এখানে হুজুর আমি মুখস্থ বলছি। তো সবশেষ এই কেভিন অ্যান্ডারসন একটা খুব চমৎকার একটা কথা বলেছে, যে তিনি বলছেন যে এখন পর্যন্ত সমসাময়িক জেনেটিক্স, কোষ, তারপরে জীববিজ্ঞান, ইপিজেনেটিক, আণবিক জীববিজ্ঞান ও জৈব রসায়ন বিদ্যায় লাখ লাখ টাকা খরচ করে প্রাণ উৎপত্তির একটা সূত্র তারা খুঁজে বের করার চেষ্টা করছে, যে কোথা থেকে প্রাণ এসেছে, প্রথম প্রাণটা কোথা থেকে এসেছিল, সেটার ফলাফল শূন্য। এটা কেভিন অ্যান্ডারসন বলেছেন। তো
তার মানে ওরা বলছে যে প্রাণ এসেছে কোনো একভাবে, পানি থেকে একটা উদ্ভিদ, সেটার প্রাণ চলে আসলো, কোত্থেকে আসলো এটার কোনো ই নাই। এখন অনুমান যদি, কিন্তু এগুলো দিয়ে তো আর বিজ্ঞান হবে না, বিজ্ঞান প্রমাণ চায়। আপনি যখন এটাকে পড়াবেন তাহলে আপনি অন্য কোনো বিজ্ঞানে পড়েন, অ্যাটলিস্ট যুক্তি বিজ্ঞান টিজ্ঞান কোনো একটা সাবজেক্ট আপনি অ্যাড করেন, আপনি সেটা সাধারণ বিজ্ঞানে অ্যাড করছেন এবং ছাত্রদেরকে শেখাচ্ছেন যে এটাই হচ্ছে বিজ্ঞান, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শুধু এটাই না, আপনি জাফর ইকবালের একটা বক্তব্য শুনেছেন যে এখন পর্যন্ত নাকি পৃথিবীতে যত বিজ্ঞানের যত ইনভেনশন আছে, এই বিবর্তনবাদ হচ্ছে সবচাইতে সন্দেহাতীত একটি ইনভেনশন। আপনি এই বক্তব্যটা আপনি শুনে থাকবেন আমার বিশ্বাস। শুনেছি। এখন এখন হুজুর, এই কথাগুলো যখন ছোট ছোট বাচ্চাদেরকে বলা হচ্ছে, দেখেন আমাদেরকে যারা গালাগালি করে এরকম অনেক মানুষ কিন্তু আছে, আপনার বিরুদ্ধে কথা বলার লোকও আছে, আপনি সেই টক শোতেই দেখেছেন। আপনি যদি নিজুম মজুমদার, আমি ওনারে চিনতাম না, আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে উনি কে, সে আমাকে এই ফেসবুকের ওর লিঙ্ক পাঠালো। তার ফেসবুকটা মধ্যে কমেন্ট করার কোনো অপশন নাই, তার একটা মানে শ্রেণী আছে তাকে ফলো করে, শুধু তারাই কমেন্ট করছে। এবং সেখানে সে হেডলাইন করেছে তার পোস্টের ক্যাপশনে, যেটা লিখেছে যে আব্বাসীকে চেপে ধরলেন নিজুম মজুমদার। খুব সুখ পাচ্ছে ওরা, মানে ওইখানে তাদের 30 40 50 জন মানুষ আছে, কমেন্ট করছে, ইয়েস ভাই হেভি দিয়েছেন, এই সে এগুলো বলছে। আপনি কমেন্ট বক্সটা ওপেন করে দেন, তারপরে ডক্টর আব্বাসির পাশে এসে দাঁড়ান, তাহলে বুঝবো যে ঠিক আছে। সো এগুলো কিন্তু তৈরি হচ্ছে, ছোট ছোট করে হলেও তৈরি হচ্ছে। এখন আমার আপনার কাছে যে চাওয়াটা হুজুর, যেহেতু আপনার একটা শক্তি আছে, আপনারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করতে পারেন, সো আপনারা কি আপনাদের মাদ্রাসাগুলোতে অন্তত এই জিনিসগুলো কি পড়ানো শুরু করতে পারেন কিনা? যেহেতু তারা বিজ্ঞান পড়াচ্ছে, আপনি তাদেরকে চেষ্টা করেন সেগুলো থামাতে, কিন্তু সেটা থামবে না আমি মোটামুটি শিওর। কারণ তাদের উদ্দেশ্য কি, তাদেরকে কারা এই নারায়ণ চন্দ্রদেরকে কারা বসিয়েছে সেটা আপনি জানেন, আমরা জানি, সবাই জানি। ইসকনের স্টল হয় আমাদের 21শে ফেব্রুয়ারি বইমেলাতে, কিন্তু মুসলমান দেশে ইসলামের কোনো, ইসলাম ধর্মী কোনো প্রকাশনা থেকে তারা বইয়ের কোনো দোকান দিতে দেয় নাই। এই যে এগুলো হচ্ছে কারা করছে সেটা আমরা জানি। এখন তারা যেহেতু শুনবে না, সেই ক্ষেত্রে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তাদের জন্য ইংরেজি, বিজ্ঞান, গণিত, এই জিনিসগুলো যুক্ত করার কোনো আহ ইচ্ছা বা কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, বা সেটা নিয়ে যদি নাও থাকে এখন পর্যন্ত, জি ভবিষ্যতে জি জি আপনি আপনি খুব সুন্দর কথা বলেছেন। এখানে আমি আপনাকে, আপনি প্রশ্ন করাতে বলতেছি যে প্রথমে যে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন বাংলাদেশে, বাংলাদেশে সেকুলারিস্ট যারা, সেকুলারিস্ট আবার বাংলাদেশে আমি দেখি দুই রকম, একটা আস্তিক একটা নাস্তিক। নাস্তিক সেকুলারিস্ট যারা, তারা ভোগবাদের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাটা করেছে এবং তারা প্রতিটি জায়গায় সমস্যা করছে। বিভিন্ন জায়গায় তারা কালচারাল সেন্টার করে রেখেছে, যেখানে বইপত্রের মাধ্যমে যুবকদেরকে তারা নাস্তিক বানাচ্ছে। বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্ন প্রতিবেদন তারা দিচ্ছে, এর মধ্যে বিবর্তনবাদ উল্লেখযোগ্য। এরপর বিভিন্ন ব্লগারদেরকে তারা টাকা পয়সা দিয়ে নামিয়েছে, যারা বিভিন্ন ব্লগ লিখে মুসলিম যুবকদেরকে সংশয়বাদী বানাচ্ছে। এই সবকিছুর স্থায়ী সমাধান হচ্ছে ইসলামপন্থীদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এটা এক, এটা হচ্ছে আমাদের প্রথম প্রধান কাজ। দ্বিতীয় হচ্ছে, ইসলামপন্থীদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের কি নিজের করার কিছু নেই? হ্যাঁ আছে। এখন আমরা আমাদের, যেমন বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসায় আমি মনে করি কিছুটা বিজ্ঞান পড়ানো উচিত, বিশেষ করে বিজ্ঞানের বেসিক নলেজের উপর কিছু পড়াশোনা, গণিতের উপর কিছু হুজুর পড়াশোনা, দুঃখিত, ইসলামী আমি একটু থামাচ্ছি হুজুর আপনাকে। সেটা হচ্ছে যে ধরেন আপনাদেরকে এখন ক্ষমতা দিয়ে দেয়া হলো, মানে মাদ্রাসায় যারা আলেম, যারা আমাদেরকে এখন আমরা যাদেরকে বলি, আপনি নিজে থেকে ব্যক্তিগতভাবে অর্থনীতি পড়েছেন, পৌরনীতি পড়েছেন, আপনি পিএইচডি করেছেন, সেটা আপনার আলাদা, আপনি আপনার এক্সট্রা অর্ডিনারি সেই পাওয়ার থেকে করেছেন। কিন্তু ধরেন মাদ্রাসা যারা আছে তাদেরকে আলেমদের বলা হলো তোমরা রাষ্ট্র চালাও, মানে ওনারা কিভাবে চালাবেন? মানে ওনাদের কি সেই আমার সক্ষমতা তৈরি আমার হয়েছে? আমার কথাটা হয়তোবা আপনি বুঝতে পারেননি। মাদ্রাসাওয়ালারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তা বলি নাই, ইসলাম পন্থীগণ বলেছে। ইসলামপন্থী শত শত এরকম ক্যাডার তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশে, যারা ভালো বিসিএস ক্যাডার, যারা ইসলাম সম্পর্কে জানে, ইসলামী অর্থনীতি জানে, ইসলামী সমাজনীতি জানে, ইসলামী রাষ্ট্রনীতি জানে এবং আধুনিক বিষয়গুলোতে তারা অত্যন্ত অভিজ্ঞ। আমি বলি নাই যে মাদ্রাসাওয়ালাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আপনি বসাবে। কি এই পুরো, মানে বাংলাদেশে এখন পর্যন্ত আজ অবধি যত ইসলাম স্কলার বলেন আর বক্তা বলেন, ওয়াজি বলেন, একজনও কি আছেন যিনি কিনা এরকম জেনারেল লাইন থেকে পড়ে এসেছেন, এসে তারপরে ওয়াজ করা শুরু করেছেন বা মানুষকে ফতোয়া দিচ্ছেন? এটা কি আমাদের মতো মানুষকে দিয়ে সম্ভব কিনা? আদৌ সম্ভব এটা?
সেটা তো আপনাদের কি দেখুন করতে হবে? আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে আমাদের আপনাদের দেশে, দেশে। জি, আমাদের দেশে যারা ইসলামের ব্যানারে রাজনীতি করছে প্রত্যেক দলে কিছু এমন লোক আছেন যারা জেনারেল থেকে এসেছেন, কখনো মাদ্রাসায় পড়েন, বরং ইসলামী রাজনীতির ব্যানারে এসে তারা পড়াশোনা করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তারা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন। বা এক্স ওয়াই জেড, এখানে আমি কারো নাম উচ্চারণ করব না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সেটা তো একটা সুদূর প্রসারী চিন্তা, নীতি ও আদর্শ আগে ঠিক করতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে খেলাফতে বিশ্বাসী, অন্য কোনো ইউজামে রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী নই। তবে আবার যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান তাদেরও বিরোধিতা করছি না, কারণ শরীয়তের একটা নিয়ম হচ্ছে হালাতে এদেতেরাত, আপৎকালীন মুহূর্ত বা আপাতত সমাধান, সেই হিসেবে তারা করছেন করুন। রাজনৈতিক ময়দান ইসলাম পদ্ধতির হাতে আছে, তারা যদি আপাতত রাষ্ট্র ক্ষমতার অংশ নিতে পারে, হয়তোবা সেখানে আমাদের পক্ষে কোনো বিল পাশ করাতে না পারলেও ইসলামের বিপক্ষে বিল পাশের ক্ষেত্রে বাধা তো দিতে পারবে। সেটা আমার ব্যক্তিগত একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টির জবাব আমি দিতে চেয়েছি আপনাকে, যে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যে বোর্ড হয়েছে, সরকার তো সনদও দিয়েছে, যদিও বা আমি সনদের পক্ষে কখনোই ছিলাম না, সনদও দেয়া হয়েছে। এখানে উচিত যে অন্যদের হস্তক্ষেপ করার আগে কওমি মাদ্রাসার আলেম ওলামা তাদের মধ্যে যারা স্কলার আছেন সবাই একত্রিত হয়ে সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা করে জাগতিক কিছু বিষয় জানার জন্য, যেটা পড়ার দ্বারা একজন আলেমের দ্বারা একজন অমুসলিম উপকৃত হবে, যার দ্বারা একজন সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান উপকৃত হবে, সেজন্য প্রয়োজনীয় বিজ্ঞান দর্শন পড়ানোর পাশাপাশি প্রযুক্তিও শেখানো উচিত আমি মনে করি। সেটার তো প্রয়োজন অবশ্যই আছে এবং সেটা আমি মনে করি এখন দরকারও আছে। আমি কি করছি ব্যক্তিগতভাবে সেটা আপনাকে বলছি। আমাদের যে মাদ্রাসা, এটা একেবারে মক্তব থেকে দাওরায়ে হাদিস, ইফতা এবং ইসলামী গবেষণা বিভাগ আছে। পাশাপাশি এই বছর নতুন চালু করেছি আমরা মুকারানাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজিয়নের উপর আমরা একটা বিভাগ চালু করেছি। কিন্তু আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার শর্ত কি, আপনি অবাক হবেন শুনলে, যে এখানে জেনারেলরা পড়বে, সবার সুযোগ আছে, কিন্তু এখানে ভর্তি হতে হাফেজ লাগবে, হাফেজে কোরআন হতে হয়, যে জেনারেল থেকে আসে নাই। আর যে জেনারেল থেকে আসবে সে কমসে কম এসএসসি পাস করে আসবে। তারপর আমরা তাকে 6 বছরে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াই। পাশাপাশি তাকে আবার আমরা পরীক্ষা দেওয়াই কলেজে। সে কলেজে পরীক্ষা দিচ্ছে, যে জেনারেলে হয় সে ইন্টার দিচ্ছে, ডিগ্রি দিচ্ছে বা অনার্স করছে, মাস্টার্স করছে। আর যে আলিয়া থেকে আসে তাকে আমরা দাখিলের পর ভর্তি নেই, এখানে সে মৌলিক পড়াশোনা করে পাশাপাশি সে আলেম ফাজেল কামেল পড়ে এবং অনার্স করার ব্যবস্থা আমরা করে দিই বিভিন্ন অ্যাফিলিয়েটেড বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমরা আমাদের অবস্থান থেকে কাজগুলো করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলাফল পাচ্ছি। এবং আমাদের মাদ্রাসা থেকে, আমাদের গবেষণা পরিষদ থেকে যেসব স্কলার বের হচ্ছে, আমাদের ছাত্ররা, তাদের আলোচনাগুলো আপনি খেয়াল করে দেখবেন খুবই গঠনমূলক এবং তারা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনাও করে বা সমাজের যখন যে সমস্যা তার সমাধানে তার সুন্দর ব্যাখ্যা দিতে পারে। বাকি আমি একটি কথা বলবো আপনাকে, যে ইসলামী হুকুমত কায়েম করা, দিন কায়েম করা, এটা শুধু আলেমদের দায়িত্ব নয়। এখানে সকল শ্রেণীর মুমিন মুসলমানকে এগিয়ে আসতে হবে। আমরা যদি আলেমরা মনে করি যে শুধু আমরাই ইসলামী রাজনীতির নেতৃত্ব দিব এবং আমরাই রাষ্ট্র ক্ষমতায় যে দেশ চালাবো, এটা একটা ভুল চিন্তা। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে বিগত কালে খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় পরবর্তীতে বিভিন্ন সাম্রাজ্য যে কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে আহ, উমাইয়া, বানি উমাইয়া, তারপরে খেলাফতে ওসমানিয়া, অটোমন, পরবর্তীতে মুঘলদের পর্যন্ত আমরা দেখেছি যে রাষ্ট্র ক্ষমতায় দিনদাররা বসতেন এবং তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের সাথে আলেম থাকতেন, প্রকৌশলী থাকতেন, বিজ্ঞানী থাকতেন, কবি সাহিত্যিক থাকতেন, সকল শ্রেণীর মুসলিমদেরকে তারা রাখতেন। অথবা যারা বাংলাদেশ ইসলামী রাজনীতি করছেন তাদেরকে আমি সবসময় বলি, আজও বলছি আপনার এই প্ল্যাটফর্ম থেকে, যে জেনারেল শিক্ষিতদেরকে খুব বেশি সম্পৃক্ত করতে হবে। নেতৃত্ব দিবে আলেম, কিন্তু সেখানে সকল শ্রেণীর মুমিন মুসলমান যারা আছেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, যেই হোক, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তাহলে খুব সহজে ও খুব দ্রুত সময়ে আমরা বাংলাদেশে ইসলামপন্থী এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আর সবকিছুর আগে আমাদের মাসলাকগত ঐক্য লাগবে, এছাড়া এক পা সামনে আগানো সম্ভব নয় আমাদের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধুমাত্র একজন আহ, আপনার ছিল না, আহ, উনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না, উনি রাষ্ট্রনায়কও ছিলেন। তো সেক্ষেত্রে আমাদের তো রাষ্ট্রীয় ক্ষমতায় তো মানে না যেতে পারলে অনেক কিছুই যে সমস্যা হয় সেটা আপনারা দেখছেন। যে আজকে ওয়াজ করে একজন মানুষ কত টাকা ইনকাম করে, সেখানে অস্বচ্ছতার কিছু নাই তো। সে তো এখানে ওটা দুর্নীতি করে ইনকাম করে না, তাকে প্রকাশ্যে দিচ্ছে। টাকা দেয়া না দেয়া সেটা মানে সহি কিনা সেটা আলেমরা ঠিক করবে, কিন্তু টাকা যারা দিচ্ছে তিনি কি তাদের কাছ থেকে চাঁদাবাজি করে নিচ্ছেন? এটা তাকে দেয়া হচ্ছে। দর কষাকষি যারা করে করে সেটা আলাদা বিষয়, কিন্তু দর কষাকষি করেও যদি সেটা নেয় কোনো আলেম, সেটা তো তার ব্যাপার, আর যারা নিচ্ছে তাদের ব্যাপার, তার ব্যাপারে করা হচ্ছে না। কিন্তু আজকে বাংলাদেশ এই গ্লোবাল ফাইন্যান্সের আপনার রিপোর্টে যেটা গত সপ্তাহে বেরিয়েছে, সেখানে বলছে বাংলাদেশ পৃথিবীর মধ্যে টাকা পাচারের দ্বিতীয়। আপনি বুঝেন যে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ, যেই দেশের মানুষ আমেরিকার মতো জায়গায়, যেই দেশের মানুষ এখানে যারা আওয়ামী লীগ করে এদের তো মাঝে মধ্যে বলি আমি যে এত ডিজিটাল বাংলাদেশের মানুষ, আপনি তো এখানে এসে এই যে ট্যাক্সি চালান, এই যে রেস্টুরেন্টে কাজ করেন, রাস্তা পরিষ্কার করেন, বাথরুম পরিষ্কার করেন, এগুলো কেন করেন? আপনার দেশে তো ডিজিটাল, আপনার দেশে ফিরে যান। তো এরকম দরিদ্র একটি দেশের মানুষ, যেই দেশে 3 মাস যদি মানুষ টাকা পাঠানো বন্ধ রাখে, রেমিটেন্স পাঠানো বন্ধ রাখে, এই দেশ শ্রীলঙ্কার চাইতে ভয়ঙ্কর অবস্থায় যাবে। সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা তাদেরকে আপনার আলেমদের বিরুদ্ধে লেগেছে, অথচ টাকা পাচার সহ অন্যান্য জায়গায় সবকিছু চুপ হয়ে আছে। তো এসব তো তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণেই সেই বেনিফিটটা তারা নিচ্ছে। তো সেক্ষেত্রে যেমন আপনার সংগঠনের কথা আপনি বলেন, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এখন যদি সংগঠনগুলো যদি অরাজনৈতিক হয়, যেমন চরমোনাই এক সময় ফতোয়া দিত যে জামাতে ইসলাম নির্বাচনে করে এটা হচ্ছে গিয়ে হারাম, নির্বাচনে যাওয়া গণতন্ত্র হারাম, নির্বাচনে যাওয়া, এই ধরনের অনেক ফতোয়া দিয়েছে। তারা এখন হাত পাকা মার্কায় আপনার নির্বাচন করছে। তো আপনি যদি নির্বাচনে না যান, আপনি যদি রাষ্ট্রের ইয়েতে যদি অংশগ্রহণ না করেন, তাহলে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন কিভাবে? সেই ক্ষেত্রে আমাদের দেশে ইসলামী যে দলগুলো জি। আছে, ইসলামী দলগুলো হুজুর, ধরুন যদি নাকি একটা প্ল্যাটফর্মে আসে, আমরা দেখেছি যে অল্প কয়টা ইসলামী দল, অল্প কিছু মানুষ, তারপরে তাদের মধ্যে বিরাট ভেদাভেদ। দেখুন আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দল, এরা 14 দল, 20 দল, 21 দল নিয়ে তারপরে অ্যালায়েন্স করছে, তারা কিন্তু খুব সঠিকভাবেই চলছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। অথচ আমাদের এই অল্প কিছু ইসলামী দলের মধ্যেই নানান ধরনের কোন্দল। এই জায়গাগুলো হুজুর কবে ঠিক হবে? জি, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা আমাদের তো রাজনৈতিকভাবে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় রাজনৈতিকভাবে সেক্ষেত্রে চরমোনাই কি বলেছে না বলেছে সেটার জবাব চরমোনাই দিবে। সকলকেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হয় না। আপনি যতগুলো ইসলামী রেগুলেশন দেখবেন ইতিহাসে, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে বানি উমাইয়া এবং অটোমান সাম্রাজ্য, খেলাফতে ওসমানিয়া, পরবর্তীতে তৈমুরলংয়ের মাধ্যমে যে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, বা মোগলদের সময় বাদশাহ আলমগীরের মাধ্যমে, প্রত্যেকটি রাষ্ট্র ব্যবস্থার পিছনে কিছু লোক অরাজনৈতিকভাবে কাজ করেছেন, কিছু দল অরাজনৈতিকভাবে কাজ করেছেন এবং আধ্যাত্মিক নেতাদের রাহবার হিসেবে তারা গ্রহণ করেছিলেন। অতএব সকল সংগঠনকে রাজনৈতিকভাবে এগিয়ে আসতে হবে বিষয়টি এমন না। কেউ অরাজনৈতিকভাবে কাজ করবে, কেউ রাজনৈতিকভাবে কাজ করবে, সকলের উদ্দেশ্য এক হবে, নীতিতে তারা এক হবে যে তারা দিন কায়েম করতে চায়, ইসলামিক হুকুমত কায়েম করতে চায়। কিন্তু তাদের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন হতেই পারে, কারো রাজনৈতিক, কারো অরাজনৈতিক। দ্বিতীয় হচ্ছে যে হুটহাট করে আমরা গণতান্ত্রিক ভাবে এঙ্গেজ হয়ে ক্ষমতায় চলে গেলাম, সে ক্ষমতা ধরে রাখতে পারবো কতক্ষণ, সেটা সবচেয়ে বড় বিষয়। আপনি দেখেছেন মিশরে 70 বছরের বেশি সময় সংগ্রাম করে মুরসি ক্ষমতায় গিয়েছিলেন, এখওয়ানুল মুসলিমিন, কিন্তু 1 বছরের মাথায় তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এবং তিউনিসিয়াতে দেখতেছেন ঘানি, যিনি স্পিকার, তিনি কিন্তু তার অবস্থার এত পরিবর্তন করেছেন গণতন্ত্রের সাথে, পশ্চিমাদের সাথে খাপ খেতে, যে তাকে ইসলামের অনেক মূল থেকেও সরে যেতে হচ্ছে। এখন যদি আমি গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় যাই ইসলামের ব্যানারে, ক্ষমতায় যদি না টিকে, তো সে যাওয়ার তো কোনো ফায়দা নেই। দ্বিতীয় হচ্ছে, আমি যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে আমি গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় যাই, আর আমাকে যদি ইসলামের মূল রক্ষা করে সম্ভব না হয়, সেভাবে ক্ষমতায় যে কোনো লাভ নেই। তাহলে আমরা কোন মতাদর্শের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতায় যাব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। কারণ পশ্চিমারা যে গণতন্ত্র আবিষ্কার করেছে, সেই গণতন্ত্রটা তাদের জন্য তারা গণতন্ত্র হিসেবে মেনে নেয়,
কিন্তু কোন 57টি মুসলিম রাষ্ট্রের কোন একটি মুসলিম রাষ্ট্রে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালিত হোক, মুসলমান শান্তিতে থাকুক, এটা পশ্চিমারা কখনোই চায়নি, ভবিষ্যতেও চাইবে না। পাকিস্তানে কি দেখলেন আপনি? ইমরান খান একটু পশ্চিমাদের মতের সাথে দ্বিমত পোষণ করেছে, তাকে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এখন মনে করুন আমরাও ইসলামপন্থী দল গণতান্ত্রিক ভাবে ভোট নিয়ে আমরা ক্ষমতায় চলে গেলাম, পশ্চিমাদের মতের সাথে যখন আমাদের মিলবে না, তখন তারাও কোন একটা মেকানিজম করে মিশরের মতো আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিবে। কিন্তু সেটা কখন সম্ভব নয়? যখন তৃণমূল থেকে মানুষ ইসলামী খেলাফায় বিশ্বাসী হয় এবং রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো যায় না, দেরিতে হলেও। যেটা আপনি দেখেছেন আফগানিস্তানে, সুদীর্ঘ 14 বছর তারা রাশিয়ার সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে, পরবর্তীতে 19 বছর আমেরিকার সাথে যুদ্ধ করে বিশ্বের দুটো পরাশক্তিকে পরাজিত করে এখন রাষ্ট্র ক্ষমতায় বসেছে। এখন কিন্তু আফগানিস্তানে পশ্চিমারা ধমক দেয় না, আঙ্গুল উঁচু করে কথা বলে না, নসিহত করে পরামর্শ দিচ্ছে যে আপনার একটু নারীর অধিকারটা মেনে নেন, আপনার একটু নারীদেরকে শিক্ষার সুযোগ দিন। অথবা আমরাও সব এক হয়ে যদি আমরা আমাদের এইমকে নির্ধারণ করতে না পারি, কোন আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলামপন্থী দল, তাহলে আমরাও যে সেই অবস্থায় হবে আমাদের। এটা তার মানে আমি এটা বলি না যে তারা গণতান্ত্রিক চর্চা যারা করছেন ইসলামী হুকুমত কায়েমের জন্য তাদের বিরুদ্ধে আমি করছি না, কারণ আমি মনে করি আদর্শটা আমি মনে প্রাণে লালন করি খেলাফতকে। তার মানে খেলাফত কবে কায়েম হবে সেজন্য সবাই হাত গুটিয়ে বসে থাকবো, ইসলামী রাজনীতি করবো না, সেটা আমি বলি না কট্টরপন্থীদের মতো। বরং আমি বলি হ্যাঁ, তারা হালাতে এতেরার হিসেবে করছে। শরীয়তে একটা নিয়ম আছে যে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা, এই নীতিতে তারা করছেন, করুক। তাদের নিয়ত এটা যে অন্তত যতটুক পার্লামেন্টে আমরা অধিকার পেতে পারি কিছু তো কাজ করতে পারবো, কিন্তু মূল লক্ষ্য সবারই হওয়া উচিত যে এটা হবে খেলাফতের ভিত্তিতে। এবং মানুষ আগে মনে করতো খেলাফত কি পৃথিবীতে কায়েম হবে, এটা আমরা দেখেছি মধ্য এশিয়ায় কায়েম হয়েছে। জি হুজুর, আমি অনেক প্রশ্ন করতে পারতাম, আমরা শেষ করব, 1 ঘন্টা হয়েছে আমাদের আলোচনা। আপনি মানে যে প্রশ্নগুলো করলে হয়তো আলেমদের মধ্যে আরো অনেক বিতর্ক তৈরি হবে, যে কারণে আমার মধ্যে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও আমি সেই প্রশ্নগুলো করলাম না। আমি আমার আমার অনেক কথায় বা আমার অনেক প্রোগ্রামের কারণে হয়তো চরমোনাই, কওমি, জামাত ইসলাম বা আপনি অনেকেই হয়তো আহ, সেটা নিয়ে অনেক অবজারভেশন থাকতে পারে, আমার আমার প্রতি হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু দেখুন, আমার বলাতে ভুল থাকতে পারে, কিন্তু আমি আমি ইলিয়াস হুসাইন, আমি মনে প্রাণে আমি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হোক। যারা নেতৃত্ব দেওয়ার মতো মমতাজ বাংলাদেশের সংসদ সদস্য হবে সেটা আমি দেখতে চাই না। বাংলাদেশের সংসদ সদস্য হতে হলে সেই ধরনের একজন মানুষকেই যেতে হবে, যোগ্য একজন মানুষ আমাদের দেশে নেতৃত্ব দিবে, আমি সেটা চাই একদম মন থেকে। অতএব যেসব ইসলামী দল যদি কারোর আমার কোনো কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের এই ফতোয়া নিয়ে আপনাদের মধ্যে অনেক ডিবেট করতে পারবেন, কিন্তু দেশের এই বর্তমান পরিস্থিতি, যে যেভাবেই বলুক এই দেশটা স্বাধীন আছে, দেশটা কতটুকু স্বাধীন আছে সেটা আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই জানেন, এবং কারা এর পেছনে কাজ করছে সেটাও জানেন। সো তাদেরকে আহ, সরানোর জন্য তাদের হাত থেকে অন্তত, আমি শেখ হাসিনাকে সরাতেও বলছি না, যে শেখ হাসিনাকেও যদি আপনারা মনে করেন বুঝায় তারপরে তাদের কাছ থেকে সরায় আনতে পারেন, আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার বিশ্বাস কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের সবার সমস্যা এই মুহূর্তে ভারত। অতএব সেই জায়গাটা থেকে বাংলাদেশ যাতে বেঁচে আসে, অন্তত আমাদের সার্বভৌমত্ব যাতে রক্ষা হয়, সেই জন্য আপনাদের আলেমদের ভেতরে আমি একটা প্রচন্ড রকমের ঐক্য দেখতে চাই। এবং ডক্টর আব্বাসী, আপনাকে আজকে আমার এই অনুষ্ঠানে আমি হয়তো আরেকজন ডিবেটরকে যদি নিয়ে আসতাম, সেই ক্ষেত্রে প্রোগ্রামটা অনেক জমতো। যেটা অনেক ইয়েরা মনে করেন যে জমাই দিতে হবে, আরেকজন নাস্তিক টাস্তিক রেখে তারপরে লাগাই দিতে হবে, আপনাকেও থামাইতে হবে, আবার তাদের মতো করে চালাইতে হবে, ওইভাবে করতে পারতাম। ওইটাতে হয়তো দর্শক এখন হয়তো 17,000 20,000 দেখছে, তখন হয়তো 1 লাখ মানুষ দেখতো, ঠিক আছে, কিন্তু সেটা আমি করতে চাইনি। আমি খুব গঠনমূলক, আপনার একজন ছোট ভাই হিসাবে আপনার প্রচন্ড রকমের একজন ভক্ত আমি, আর 10 জন বাংলাদেশি মানুষের মতোই, মুসলমানদের মতোই। তো আপনার কাছে আমি একটা আবদার রাখি, বা আমাদের যারা দর্শক আছে তারাও সকলের কমেন্ট আপনি পড়ছেন কিনা আমি জানি না, পরে কিছু কমেন্ট পড়বেন, যে আপনার প্রতি মানুষের এখন বিরাট একটা প্রত্যাশা। এবং জামাত ইসলাম যেইভাবে হোক, তারা ভালো হোক আর খারাপ হোক, বিতর্কিত। আবার মানে কওমি এবং জামাত ইসলাম এদের মধ্যে একটা
ইয়ে আছে, সেই জায়গায় আপনি একজন মধ্যপন্থী হিসাবে একটা কাজ করতেই পারেন। আপনি তাদেরকে নিয়ে বসতে পারেন, আপনার পক্ষ থেকে আপনি একটি ইনিশিয়েটিভ নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি গণমাধ্যমের বাংলাদেশে যারা আছে তাদের সাপোর্ট হয়তো পাবেন না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বাংলাদেশের কোনো সাংবাদিক নিয়ন্ত্রণ করে না। সোশ্যাল মিডিয়া এখন বাংলাদেশের জনগণ নিয়ন্ত্রণ করে। আপনি আপনার ফেসবুকের পেজের মাধ্যমেও যদি সেই কথাগুলো প্রচার করতে থাকেন, কি করছেন সেগুলো নিয়ে আলোচনা আসতে থাকেন, আমরাও সেগুলো আমাদের মতো করে প্রচার করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের মধ্যে সেই ঐক্যটা আমরা আহ খুব সম্প্রতি যেভাবে আমরা দেখেছি যে কিছু কিছু দলের, যেমন চরমোনাই পীর সাহেবের আমি কিছু বক্তব্য শুনছি ইদানিং, তার মধ্যে একটা ঐক্যের একটা ইয়ে এসেছে। এবং আপনি তো আছেনই, জামাত ইসলামও আমার মনে হয় না যে জামাত ইসলাম সবসময় তার রিজার্ভ থাকে এইসব মানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, কাউকে কটাক্ষ করার ক্ষেত্রে। তো তারা অবশ্যই আপনাদের সাথে থাকবেন। সো এটা নিয়ে সবশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার আমাদেরকে যে প্রত্যাশার জায়গাটা রাখতে চান সেটা বলে শেষ করবো। ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ভবিষ্যতের একটি আশা আকাঙ্ক্ষার অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আপনার ও কোটি কোটি মুসলমানের মনের সৎ ইচ্ছাকে পূরণ করুন। সেজন্য আমাদের আলেম ওলামার পাশাপাশি আবারও বলছেন, যারা ইসলামিস্ট মানেই নয়, এই নয় যে মাদ্রাসার ছাত্র বা আলেম বা পীর সাহেব বা বড় বক্তা। ইসলামিস্ট যারা, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমন্বিত প্রয়াস প্রয়োজন আছে। দ্বিতীয়, ঐক্যের ব্যাপারে যেটা বলেছেন, ঐক্যের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি এবং আশা করি যে আমাদের গত সপ্তাহের ডিবেট এবং আগের ডিবেট, গত সপ্তাহের ডিবেট এবং আজকে আপনিও যে প্রোগ্রামটি করছেন, এই প্রোগ্রামটি তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি সকলেই দেখছে এবং ইসলামপন্থী যারা সকলেই দেখছে, তারা ঐক্যের জন্য আরো উদ্বুদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সবার কল্যাণ কামনা করি এবং যারা আজকে দর্শক শ্রোতাগণের মধ্যে আছেন, তারা যে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন, তাদের জন্য দোয়া কামনা করি। আপনার জন্য দোয়া কামনা করি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যালো। আমি প্রচন্ড রকমের কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আজকে আমাকে, আপনার অনেক ব্যস্ততা, হয়তো আপনি আজকে একটা মাহফিলে গেলে হয়তো আপনার সেখানে অনেক মানুষকে বোঝাতে পারতেন, আমি আমার এখানে এসে হয়তো আমি সেটা ক্ষতিগ্রস্ত করলাম। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেটা সত্য কথা হুজুর, আমি আজকে আপনাকে আনার কথা কারণ হচ্ছে এই যে সাধারণ মানুষ যারা আপনাকে এই কদিন ধরে আসলে, সত্যি কথা যেটা, আপনাকে মানে মনে মনে তারা খুঁজছিল। আমি কালকে আমার ফেসবুকে পোস্ট করেছি যে কালকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি এটা ঘোষণা দেইনি, কারণ হচ্ছে ঘোষণা দিলে আবার হয়তো আপনাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে হয়তো না করে দেয়া হতে পারতো। সেই কারণে আমি আর সেটা করিনি। তো আহ তাদেরকে আপনাকে তাদের সামনে নিয়ে আসা, এটা আমার অত্যন্ত অনেক বড় একটা সফলতা মনে করছি। এবং সাধারণ দর্শক আপনারা যারা আছেন, আপনারা আপনাদের উদ্দেশ্যে শেষ যেটা বলতে চাই যে তুরিন আফরোজের মাকে আজকের এই অনুষ্ঠানে আনার কারণ হচ্ছে বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন, এই নাস্তিকদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাদের কাছে আমার একটা মানে অনুরোধ যে কারা আমাদেরকে আজকে আমাদের দেশকে নিয়ন্ত্রণ করছে, কাদের মাধ্যমে আমাদের ধর্মকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই বাংলাদেশে সেই আহ, শত শত বছর আগে থেকে এই উপমহাদেশে যে মুসলমানরা আছে, তাদের খুতবায় আজ পর্যন্ত কেউ হাত দেয় নাই, কিন্তু সেই খুতবা পর্যন্ত আজকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এসব কারা করছে, এই ব্যাপারে আপনারা একটু সজাগ থাকুন। এবং যারা করছে তাদেরকে ব্যক্তিগত কোনো আক্রোশের ব্যাপার না, তার মা যখন এখানে এসে এই ধরনের অভিযোগ করে, সেটা ফৌজদারি দণ্ডবিধির লঙ্ঘন। সো এটা যদি মনে করেন যে কেউ পার্সোনাল অ্যাটাক ছিল, সেটা এরকম কিছু না। তিনি অলরেডি এগুলো গণমাধ্যমে বলেছেন। আমি শুধু আজকে নতুন করে আপনাদেরকে, যারা তখন দেখেন নাই, তাদেরকে দেখালাম। আর আমি সবশেষ যে কথাটা বলতে চাই, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি আমার সাথে আছেন, এবং যেসব আলেমরা আজকে আমার এই নিউজটি দেখছেন, আমি কালকে একজন প্রখ্যাত একজন আইনজীবীর সাথেও কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে। আমার আজকে উনি আমাকে বলেছিলেন যে কয়েকটা পয়েন্ট দিবেন, যে কোন কোন ধারাগুলোতে, বিশেষ করে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও কয়েকটা ধারা উনি আমাকে বলে দিতে পারতেন যে কোন কোন ধারায় ওদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়। আমি সকালে উঠে সময় পাইনি, আমি ওনার সাথে কথা বলতে পারিনি। তো
এগুলো আপনারা আইনজীবীদের সাথে কথা বলে 116 জন আপনারা থানাতে যদি মামলা না নেয়, উনি আমাকে যে কথাগুলো বলেছেন, আপনারা কোর্টে মামলা করবেন। কোর্টে মামলা করে সেই মামলা যদি আপনারা হেরেও যান, সেটা যদি আমলে নাও নেয়, তারপরও এটা একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে এখন করতে হবে। আপনারা কোর্টে গিয়ে এই মামলাটা করে রাখুন যে এই মানুষগুলো আমাদের আহ, আহ, আমাদের ইয়েতে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং আমাদের যে ব্যক্তিগত সামাজিক যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করেছেন। এই মর্মে আপনাদের একটা মামলায় যাওয়া অবশ্যই উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।